তাহলে সবার আগে তাহলে আমরাই স্টার্ট করছি। দেখ, প্রথমে বলি গেম থিওরি খুব ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, দাদা যেটা এক্ষুনি বললো এলপিপি অ্যান্ড গেম থিওরি, ঠিক আছে। তো তোদের যে এলপিপি টপিকটা আছে, এলপিপির আন্ডারেই গেম থিওরি হচ্ছে একটা টপিক। এলপিপি একটা টপিক, গেম থিওরি আর একটা টপিক, ঠিক আছে। তো তোরা এলপিপি স্টার্ট করেছিস অলরেডি, ঠিক আছে। এলপিপি তোরা সিমপ্লেক্স হয়তো পড়েছিস। কি রে, এলপিপি তে সিমপ্লেক্সটা পড়েছিস তো? একটু রেসপন্স কর। এলপিপি তে তোরা সিমপ্লেক্সটা পড়েছিস তো? তো এইটুকু দাবি করা যায়, ঠিক আছে, এবং সেটা অলরেডি প্রুফ করাও যায়। এলপিপি তো ইন্টারেস্টিংই, বাট এলপিপির থেকে কয়েকশো গুণ বেশি ইন্টারেস্টিং হচ্ছে তোদের গেম থিওরি। এলপিপির থেকে কয়েকশো গুণ বেশি ইন্টারেস্টিং হচ্ছে তোদের গেম থিওরি। বাট ইন্টারেস্টিং জিনিসটা আজকে বুঝি না, আজকে একটু একটু অন্যরকম লাগবে। কেন? বিকজ আজকে একটু থিওরি নিয়ে কথাবার্তা, ঠিক আছে। কারণ কোনো একটা টপিক পড়ার আগে আগে থিওরিটা আমাদের একটু জানতে হয়। যতই বোগাস হোক, মানে বোগাস সেন্স ইন দ্য সেন্স যতই আমাদের একটু মোনোটোনাস হোক আর কি, বাট থিওরিটা আমাদের কিন্তু জানতে হয়। তো আজকের ক্লাসে আমি একটু থিওরি বলবো। আজকের ক্লাসটা মেজর পার্টটাই থিওরি যাবে, আর একটু অঙ্ক করাবো। নেক্সট ক্লাস থেকে পুরো অঙ্ক হবে, পুরো বলতে ম্যাক্সিমামটাই অঙ্ক হবে। তখন তোদের ইন্টারেস্ট আরো গ্রো করবে, ঠিক আছে। তো গেম থিওরি আরো ইন্টারেস্টিং, কিন্তু আজকে ফার্স্ট ক্লাস থিওরি হবে। তো তাই জন্য একটু কষ্ট করে বসবে, ঠিক আছে। সব বলে দেবো, প্রেয়সী সব জেনে যাবে, সব টাইমলি জেনে যাবে। আপাতত কিছু জানা দরকার নেই, সব টাইমলি জেনে যাবে, ঠিক আছে। তো আমি আর কথাবার্তা না বাড়িয়ে গেম থিওরিটা স্টার্ট করছি। তো হেডিং করো গেম থিওরি। তো যেটা দাদা বললো, তোমাদের 4টে ক্লাস ম্যাক্স, 4 থেকে 5টা, 5টা তো ম্যাক্সিমাম, বাড়িয়ে 4টে ক্লাসের মধ্যে গেম থিওরি হয়ে যাবে, ঠিক আছে। চলো, তো গেম থিওরি। তো সবার আগে দেখো, আমি থিওরি ওয়ার্ডটা আপাতত বাদ দিচ্ছি, আমি আপাতত গেমে আসছি, ঠিক আছে। তো গেম মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই গেম, আগে সেটা বল, তারপর তো আমি কাজ করবো। তো তোদের যদি বলি গেম মানে কি, দাদা খেলা, তো সে আমি জানি গেম মানে খেলা। তো একটা জিনিস গেম মানে, মানে যদি একটা বলি, দেখ একটা যদি ক্লাস 4-এর বাচ্চাকে বলি গেম খেলবো, ঠিক আছে, ঠিক আছে, তো সেই খেলা আলাদা। আর আমরা অনার্স লেভেলে এসে বলছি গেম, তো গেম মানে বেসিক কিছু নিড থাকে। একটা গেম থাকা মানে বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকে, বা ক্রাইটেরিয়া বলাটা ভুল, বেসিক কিছু জিনিস মেনটেন করতে হয়। যেমন যদি তুই বলিস যে ইনডোর গেমস, মানে আমি একদম ছোটবেলাকার বাচ্চা বেলায় চলে গেলাম, ওই থাম, ফালতু আলোচনা বন্ধ কর, এমনি বাঁশ খেয়েছিস আরো খাবি। তো কথা শোন, যদি এই বলি আমি গেম খেল, গেম, গেম কিন্তু দু রকম হয়, একটা ইনডোর গেম, একটা আউটডোর গেম। একদম বেসিক জায়গায় যেতে গেলে আমরা বলি একটা ইনডোর গেম, একটা আউটডোর গেম, ঠিক আছে। সৌরভ ওয়ার্ড গুলো পরে আসছি, একটা ইনডোর গেম, একটা আউটডোর গেম, ঠিক আছে। তাহলে ইনডোর গেম বলতে আমরা বেসিক্যালি বুঝি চেস, ক্যারাম, এটসেট্রা। আউটডোর গেম বেসিক্যালি হচ্ছে আমার ফুটবল আর ক্রিকেট। তো একটা গেম খেলা মানে আমাদের কজন লাগবে, সবার আগে আমরা নাম্বার অফ পার্টিসিপেন্ট চুজ করি। যদি আমরা বলি একটা গেম খেলবো, সবার আগে গেম অর্গানাইজ করার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্ট। তুই যদি বলিস যে না আমি একটা ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করব, ঠিক আছে, একটা ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করব, তো তোরা বলিস টুর্নামেন্ট অর্গানাইজ করা মানে আমার দুটো টিম লাগবে, দুটো টিমের মধ্যে টুর্নামেন্ট খেলবো, এটা কি তোরা বলিস? না, মিনিমাম একটা জায়গা থাকে যে অ্যাটলিস্ট 8টা টিম বা অ্যাটলিস্ট 10টা টিম আমার থাকবে, সেই হিসাবে আমরা খেলবো, টুর্নামেন্টের কথা বলছি, ঠিক আছে। সেখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে যে না আমাদের ফাইনাইট নাম্বার অফ টিমস দরকার, নাহলে আমরা কিন্তু কোয়ার্টার ফাইনাল, গ্রুপ স্টেজ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এসব করতে পারবো না। বাট যদি আমি বলি আমি চেস খেলবো, কনসেপ্ট গুলো একটু বোঝ, যদি আমি বলি আমি চেস খেলবো, চেস খেলতে গেলে কিন্তু তোর আমার মানে চেসের টুর্নামেন্ট হোক বা যাই হোক সেটা আলাদা, বাট বেসিক্যালি চেস খেলতে আমার কিন্তু দুজন লোক দরকার, এক্স্যাক্টলি দুজন লোক দরকার চেস খেলার জন্য। এবার তোকে যদি বলি না আমরা চেসের টুর্নামেন্ট করবো, তাহলে সেরকম যদি আমাদের 10জন নাম লেখায় আমরা 5টা ম্যাচ খেলি, তারপর সেভাবে কমাই। তো গেম মানেই ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্ট। একটা গেম খেলা মানে তার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্টস। তো আমরা ইন জেনারেল নাম্বার অফ পার্টিসিপেন্টস, আমরা ইন জেনারেল বলতে পারি যে কোনো গেমের জন্য নাম্বার অফ পার্টিসিপেন্ট হচ্ছে, যেটা তোরা একটু আগেই চ্যাট বক্সে লিখলি, অ্যাটলিস্ট 2 বা মিনিমাম 2 অর 2 অর মোর। এটা তোরা আমায় বললি, একদম পারফেক্ট। বাট আমি যখন এই কাজটাই করব এলপিপিতে, আমি যখনই এই কাজটা করব এলপিপিতে, মানে আমি যখন এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম
এর আন্ডারে যে আমাদের গেম থিওরিটা আছে, তখন যখন সেই গেম নিয়ে আমি কথাবার্তা বলবো, আমাদের এখানে এক্স্যাক্টলি আমরা এখানে এক্স্যাক্টলি দুখানা টিম নিয়েই কথাবার্তা বলবো, বা দুখানা প্লেয়ার নিয়েই কথাবার্তা বলবো, বা দুখানা গ্রুপ নিয়েই কথাবার্তা বলবো। আমরা যখন এলপিপি পড়বো, আমরা জানি ইন জেনারেল কোনো একটা গেম অর্গানাইজ করতে মিনিমাম দুজন আমার পার্টিসিপেন্ট, বা মিনিমাম দুটো গ্রুপ, বা মিনিমাম দুটো টিম, বা দুটো মিনিমাম প্লেয়ার আমার দরকার, মিনিমাম দুটো বা টু অর মোর। বাট আমরা যখন এলপিপির আন্ডারে গেম থিওরি পড়বো, সেখানে আমাদের যে সিলেবাসের স্ট্রাকচার, তার রেসপেক্টে আমরা যদি বলি গেম থিওরি পড়বো, নাম্বার অফ পার্টিসিপেন্ট অলওয়েজ এক্স্যাক্টলি টু, নাম্বার অফ পার্টিসিপেন্ট অলওয়েজ এক্স্যাক্টলি টু, এটাকে মাথায় ঢুকিয়ে নাও। এটা সবচেয়ে বড় কথা, নাম্বার অফ পার্টিসিপেন্ট এক্স্যাক্টলি দুজন হবে। এবার তোরা বলবি কি করে হবে? ধরো আমি ক্যারাম খেলছি, ক্যারামে তো 4টে অপশন আছে, যে আমি মিনিমাম 4জন লোক বসাতে পারি, ঠিক আছে? ক্যারামে আমি 4জন লোক বসাতে পারি, তা 4জন হলে আমি এটাকে কি আমার গেম থিওরির আন্ডারে রাখতে পারবো? ক্যারাম খেলছি 4জন, চারদিকে 4জন লোক মানুষ বসে আমরা ক্যারাম খেলছি, তাহলে এটাকে কি আমি এলপিপির যে গেম থিওরি, ইন জেনারেল একটা গেম, বাট আমি যখন এলপিপির আন্ডারে গেম থিওরি পড়বো, সেটাকে আমি রাখতে পারবো না, কারণ আমাকে সবার আগে সেখানে লোক মানে এক্স্যাক্ট টু করতে হবে, বাট আমরা 4জন নিয়ে কাজ করছি। তো তখন আমরা কি বুদ্ধি অ্যাপ্লাই করি মনে করে দেখ। ক্যারাম যারা খেলিস তারা একটু বলতো, ক্যারামে ক রকমের গেম হয় রে? ক্যারাম খেলতে গিয়ে ক রকমের হয় রে? ক্যারাম 2 রকমের হয়। একটা তোরা ছোটবেলায় খেলতিস, মনে করে দেখ, কলা গাছ খেলতিস, ঠিক আছে? 4জন 4টে টিম, যে কোনো গুটি ফেলতে পারতো, সাদা গুটি ফেললে 20 পয়েন্ট, রেড ফেললে 50 পয়েন্ট, আর কালো ফেললে 10 পয়েন্ট। আর আরেকটা আমরা খেলতাম ম্যাচ, মনে করে দেখ আমরা খেলতাম ম্যাচ, ঠিক আছে? যেখানে ধর আমি এখানে আমার আর আমার অপোনেন্টের প্লেয়ারটা হচ্ছে একটা সিঙ্গেল টিম, আর বাকি দুটো প্লেয়ার মিলিয়ে হচ্ছে আরেকটা টিম। তো আমরা 4জন থাকলে আমরা কিন্তু কলা গাছের থেকেও ম্যাচটাকে বেশি গুরুত্ব দিতাম, যে বোর্ড ম্যাচ বা ম্যাচ বোর্ড যাকে বলে, এক্স্যাক্টলি 29 গেম হয়, এক্স্যাক্টলি 29 গেম হয়। তো আমরা কিন্তু দুটো করে টিম নিয়ে খেলতাম, মানে আমি আর আমার অপোনেন্টে যে বসেছে তারা একটা সিঙ্গেল টিম, বা টিম এ, বা টিম বি, বা টিম পি, টিম কিউ, যা ইচ্ছা, আর বাকি জন হতো আর আরেকটা টিম। তো আমরা এভাবে খেলতাম। তো আমি কিন্তু যদি এখানে আমি ক্যারামকে নিয়েই কাজ করি, আমি কিন্তু এখানে কলা গাছ নিয়ে কাজ করছি না, আমি এখানে করবো 29 যে গেমটা হয় ম্যাচ বোর্ড, ঠিক আছে? কারণ আমাকে এক্স্যাক্টলি দুটো টিম নিয়ে কাজ করতে হবে। এবার প্রশ্ন, সে নয় দাদা ফার্স্ট ক্রাইটেরিয়া আমার ফুলফিল হলো, ফার্স্ট ক্রাইটেরিয়াটা আমার ফুলফিল হলো, তো এই যে তারপর নেক্সট কি করব? সবার আগে বুঝে নে, আমরা যে এখানে এলপিপি পড়বো না, যে এলপিপির আন্ডারে যে আমরা গেম থিওরি পড়বো না, তার কিন্তু অনেকগুলো রেস্ট্রিকশন আছে, তার কিন্তু অনেকগুলো রেস্ট্রিকশন আছে। এই রেস্ট্রিকশন গুলোকে আমাকে খুঁজে পড়তে হবে আগে। সবার আগে আমার যে এই রেস্ট্রিকশন গুলো আছে, এই রেস্ট্রিকশন গুলো সম্বন্ধে আমাকে সবার আগে জানতে হবে যে রেস্ট্রিকশন গুলো কি আছে, কারণ রেস্ট্রিকশন গুলো না জানলে তোরা গেম থিওরি পড়ার মজাটাই পাবি না। তো সবার আগে রেস্ট্রিকশন জানবে। রেস্ট্রিকশন কি? আচ্ছা ধর আমি এবার একটা কথা বলি, তাহলে নাম্বার অফ পার্টিসিপেন্ট, এটা আমার ফার্স্ট রেস্ট্রিকশন, তাহলে ফার্স্ট রেস্ট্রিকশনটা আমার এটা দাঁড়ালো, এর আন্ডারে ফার্স্ট নাম্বার অফ পার্টিসিপেন্ট, এটা আমরা জানলাম। এবার হচ্ছে একটা কথা, ধর এবার একদম এই বেসিক কথাবার্তা বলি, নেক্সট আরেকটা রেস্ট্রিকশন নিয়ে আমি কথাবার্তা বলি। ধর আগে আমি একটা নর্মাল এক্সাম্পল দিই, তারপর আমি রিয়েল লাইফ এক্সাম্পল দেবো। ধর আগে একটা গেম ছিল, ঠিক আছে? যাদের ল্যাপটপ আছে তারা জানবে, তাদের একটা গেম ছিল ফিফা 2015, ফিফা 2015, বা ফিফা 2022। এই গেম খেলেছিস রে ফুটবলের? ফিফা খেলেছিস তো? হ্যাঁ, ছেলে বলে একদম লাফাবে এবার। ফিফা খেলেছিস তো? দেখো 2015, হ্যাঁ আমি জানি আগুন, আচ্ছা পেস যাই হোক। তো লোকে কি চাই, আমি ফিফা দিয়ে বললাম কারণ আমার দৌড়টা ফিফা পর্যন্ত, তারপরে আমি আর যাইনি, ঠিক আছে? তো ফিফায় কি হতো, ধর 2015 যে টিম ছিল, 2000 মানে ফিফার যে স্ট্রাকচারটা, ঠিক আছে, যেখানে আমাকে টিম চুজ করতে হতো, তো সেখানে 3ভাবে টিম চুজ করা যেত। একটা ছিল ইন্টারন্যাশনাল ছিল, একটা আমার ক্লাব ছিল, ঠিক আছে, আর একটা আমার কান্ট্রি ছিল। ইন্টারন্যাশনাল, ক্লাব, কান্ট্রি, এই 3টে ছিল। তো দেখবি আমরা কোন টিম চয়েস করি, ধর দুটো প্লেয়ার দুটো টিম খেলছে, তো আমরা কি সবসময় বলি যে না আমরা ইকুয়াল কম্বিনেশন টিমের সঙ্গে ম্যাচ খেলবো, না কি করি? না তুই বার্সেলোনা নিয়েছিস, নে আমি অল স্টার টিম নিয়ে নামাচ্ছি, নে দেখি কে বেশি খেলতে পারে। তো ব্যাপারটা হচ্ছে সেরকম, আমরা চাই কি আমরা কেমন খেলি সেটা বড় কথা নয়, আমার টিমের ওই থাম, আমার টিমের যে
অ্যাটাকিং বা ডিফেন্সিভ বা মিডফিল্ড সেগুলো যেন স্ট্যান্ডার্ড হয়। মানে ধর একজন, আমার পাশে একজন বসে আছে এক্স, সে বার্সেলোনা নিয়ে খেলছে, আমি কি ইন্ডিয়া নিয়ে খেলবো? আগে সবার আগে এটা বল। ধর ফিফা চলছে, ইন্ডিয়া একটা টিম আছে, একজন বার্সেলোনা নিল, আমি কি ইন্ডিয়া নিয়ে খেলবো? না, আমি সবার আগে বার্সেলোনার অপোনেন্ট রিয়াল নিয়ে খেলবো, কারণ বার্সেলোনার ডিফেন্সে আছে 89, রিয়ালের অ্যাটাক হচ্ছে 91, কারণ বেনজিমা, রোনাল্ডো আর ওইদিকে বেল আছে। তো আমরা সবার আগে দেখতাম যে না, যদি ইয়ার্কি মারিস না, থাম, আমরা দেখতাম চ্যাট বন্ধ কর, ফালতু কথা। তো আমরা সবার আগে দেখতাম কি, আমার অপোনেন্ট টিমটা যতটা শক্তিশালী বা যতটা কম্প্যাক্ট, আমার টিমটাও যেন ততটা কম্প্যাক্ট হয়। অপোনেন্ট টিম যতটা কম্প্যাক্ট, আমার টিমটাও যেন ততটা কম্প্যাক্ট হয়। এবার ধর আমি একটা কথা বলছি, বাট আরবিট্রারি নিয়ে কাজ হচ্ছে। আমার একটা বন্ধু মাদ্রিদ মানে ধর আমার একটা বন্ধু খেলছে, সে স্পেন নিয়ে খেলছে, ঠিক আছে, সে স্পেন নিয়ে খেলছে, আর আমি ইন্ডিয়া নিয়ে খেললাম, ঠিক আছে, ইন্ডিয়ার অ্যাটাকিং, ডিফেন্স, মিডফিল্ড সবচেয়ে খারাপ, আমি ইন্ডিয়া নিয়ে খেলছি, সে স্পেন নিয়ে খেলছে। তো তোরা বলতো ম্যাচ শুরু হওয়ার আগেই তোরা আমায় বল কে জিতবে? ইন্ডিয়া ভার্সেস স্পেন খেলা হচ্ছে আমার ফিফা, কে জিতবে? চোখ বন্ধ করে উত্তর, কে জিতবে? ফর এক্সাম্পল, ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট ম্যাচ হচ্ছে, কে জিতবে বল? স্বাভাবিক স্পেন জিতবে, স্বাভাবিক স্পেন জিতবে, স্বাভাবিক ইন্ডিয়া জিতবে। মানে তোরা জানিস যে দাদা, মোটামুটি আমরা 90 কেন 99% শিওর, যদি বিরাট কোনো অঘটন না ঘটে, তো আমাদের ইন্ডিয়াই জিতবে ক্রিকেটে, আর ফুটবলে স্পেনই জিতবে। তাহলে তোরা আমায় বলতো, এই যে কথাটা আমরা ইন জেনারেল বলি, ঠিক আছে, রিসেন্ট তোদের খেলা ছিল আইএসএল এ, ইস্ট বেঙ্গল আর মোহামেডান, ঠিক আছে, তো ফার্স্ট হাফের পর কি হলো, ফার্স্ট হাফে 30 মিনিটের পর ইস্ট বেঙ্গল 9 জন হয়ে গেল, দুটো লাল কার্ড খেলো, ঠিক আছে, ভালো কথা। তো মোহামেডান 11 জন, ইস্ট বেঙ্গল 9 জন। তো সবাই কি ধরে নিয়েছিল? সবাই ধরে নিয়েছিল ইস্ট বেঙ্গল হারছে, মোহামেডান জিতবে, চলো খেলা হবে। কিন্তু মানে এটা আমাদের এক্সপেকটেশন, যে আমরা যা চিন্তা ভাবনা করি সেই রেসপেক্টে 11 জনের সামনে 9 জন সাধারণত টিকতে পারবে না, তো ইস্ট বেঙ্গল তো হারবেই, মানে এই ম্যাচটা একতরফা হতে যাচ্ছে, মোহামেডান জিতছে। তো আমরা মোটামুটি 90%, 10% ধরে নিয়েছিলাম যে 90% মোহামেডানই জিতবে, বা 10% যদি কপাল ভালো থাকে তবে না ইস্ট বেঙ্গল জিতলো, সেটা আলাদা ব্যাপার। তো তাহলে এই যে কনসেপ্টটা, মানে যখন দুটো টিমের মধ্যে খেলা হয়, খেলতে গেলে আমার দুটো টিম দরকার, কারণ আমি তাই রেস্ট্রিকশন দিয়েছি, আমাদের যে সিলেবাস, আমার নাম্বার অফ পার্টিসিপেন্ট বা নাম্বার অফ টিমস অলওয়েজ দুটো হবে। তা দুটো টিমের মধ্যে যখন খেলা হবে, সবচেয়ে খারাপ কি হতে পারে? দুটো টিমই ব্যালেন্সড, দুটো টিমই ব্যালেন্সড। আর একটা কি হতে পারে? একটা হাই কোয়ালিটি টিম, একটা লো কোয়ালিটি টিম। বা ধর দুটো যখন ব্যালেন্স টিমও খেলা হয়, যখন ধর দুটো ব্যালেন্স টিমেরও খেলা হয়, তখন তাদের রিসেন্ট স্ট্যাটিস্টিক্সও দেখা হয়। ধর কোনো একটা ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে বা কোনো একটা ফুটবল ম্যাচ শুরু হচ্ছে, সবার আগে এক্সপার্টরা কি বলে রে? এক্সপার্টরা তাদের একটা ওপিনিয়ন দেয় না? রেসপন্স কর। এক্সপার্টরা সবাই তারা সবার আগে একটা ওপিনিয়ন দেয় না? মানে যেটা খেলা শুরুর আধ ঘন্টা আগে এক্সপার্ট ওপিনিয়ন। তো এক্সপার্টরা কি বলে, ধর দুটো সেম কোয়ালিটি টিমের মধ্যে খেলা হচ্ছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি হবে, তো ইন্ডিয়াও হাই কোয়ালিটি টিম, অস্ট্রেলিয়াও হাই কোয়ালিটি টিম। তখন আমরা কি করি? তখন আমরা ক্রিকেটে কি করি? ওয়েদার কন্ডিশন দেখি, কার হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, অস্ট্রেলিয়ার হোম গ্রাউন্ড না ইন্ডিয়ার হোম গ্রাউন্ড, তাদের প্রিভিয়াস লাস্ট 10টা ম্যাচের স্ট্যাটিস্টিক্স কি, তো তার রেসপেক্টে আমরা কিন্তু একটা পার্সেন্টেজ, মানে আমরা কিন্তু কোনোদিনও বলি না ম্যাচটা 50-50, আমরা বলি আইদার 51-49, 60-40, 55-45, আমরা কিন্তু এই রেশিওটা বলি। এই জানিস না, যেহেতু অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে, ইন্ডিয়ার একটু চাপ আছে বুঝলি, কারণ লাস্টবার অ্যাডিলেডে 36 অল আউট হয়েছিল, তো একটু চাপ আছে, তো অস্ট্রেলিয়াকে একটু এগিয়ে রাখি। এই যে দুটো টিমের মধ্যে খেলা হলে আমরা একটা টিমকে এগিয়ে রাখি আর একটা টিমকে একটু পিছিয়ে রাখি, এই জিনিসটা হয় কি হয় না আগে আমাকে বল, এই জিনিসটা হয় কি হয় না আগে আমাকে সেটা বল। দেখো কোনো রেসপন্স নেই, এতক্ষণ ধরে আমি গল্প বলছি, কারোর মধ্যে কোনো রেসপন্সটাই নেই। মানে তোরা বাঁশ খাওয়ার জন্যই আছিস। তো দুটো টিমের মধ্যে খেলা হলে আমরা একটা টিমকে একটু বেটার পজিশনে রাখি, আর একটা টিমকে একটু বলি সে একটু পিছিয়ে আছে, মানে সে একটু ব্যাকে আছে। এখান থেকে আমার দুটো টার্ম আসে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেয়ার, একটা হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেয়ার বা ম্যাক্সিমাইজিং গ্রুপ
বা ম্যাক্সিমাইজিং টিম, আর একটা হচ্ছে মিনিমাইজিং প্লেয়ার অর মিনিমাইজিং গ্রুপ অর মিনিমাইজিং টিম। মানে এলপিপি তে তোমায় বলছে দুটো টিমের মধ্যে খেলা হলে একটা টিম একটু এগিয়ে শুরু করে, একটা টিম কিছুটা হলেও পিছিয়ে শুরু করে। তার মানে এটা নয় যে টিমটা এগিয়ে শুরু করছে সে অলওয়েজ জিতবে, এটা এমন কোনো মানে নেই। এমন কোনো মানে নেই যে যে টিমটা এগিয়ে শুরু করছে সে টিমটা অলওয়েজ জিতবে, এমন কোনো মানে নেই। ঠিক আছে, বাট যে একটা টিম এগিয়ে শুরু করে একটা টিম পিছিয়ে শুরু করে, যে টিমটা এগিয়ে শুরু করা হয় তাকে এলপিপির ভাষায় বলা হয় ম্যাক্সিমাইজিং প্লেয়ার অর ম্যাক্সিমাইজিং টিম অর ম্যাক্সিমাইজিং গ্রুপ। আর যে টিমটা একটু পিছিয়ে স্টার্ট করে, মানে যারা আন্ডারডগ, যারা একটু পিছিয়ে স্টার্ট করে, তাদেরকে বলা হয় মিনিমাইজিং প্লেয়ার অর মিনিমাইজিং গ্রুপ অর মিনিমাইজিং টিম। তাহলে আমি এখনো পর্যন্ত দুটো কথা বলেছি, একটা নাম্বার অফ পার্টিসিপেন্টস নিয়ে কথাবার্তা বলেছি, আর একটা আমি ম্যাক্সিমাইজিং প্লেয়ার আর মিনিমাইজিং প্লেয়ার নিয়ে কথাবার্তা বলেছি। এই দুটো জায়গাকে একটু জলের মতো ক্লিয়ার, একটু বলবে তো? এই জায়গা দুটো কি একটু জলের মতো ক্লিয়ার, একটু বলবে তো বাবা? ক্রিস্টাল ক্লিয়ার তো পুরো, যে আমি যেটুকু কথাবার্তা বলছি? একটু রেসপন্স করো চ্যাট বক্সে। আচ্ছা, তো এবার আমি এতক্ষণ যে ওদের সঙ্গে আমি কথাবার্তা বললাম, এবার আমি একটু থিওরি লেখাবো, তারপর আমি আবার এরকম গল্পে আসবো। আমি একটু থিওরি লেখাবো, তারপর আমি আবার গল্পে আসবো, কারণ এরপর আমাকে একটা ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথাবার্তা বলতে হবে, সেটা হচ্ছে পে অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, কারণ আমরা এখানে এলবিবি কে পড়াশোনা করবো ইন টার্মস অফ ম্যাট্রিক্স এর রেসপেক্টে। তো আমাকে একটু জানতে হবে, তার আগে একটু থিওরিটা আমি লিখিয়ে দিই। সবার আগে লেখ, সবার আগে লিখবি। আচ্ছা, স্যার লেখানোর আগে হ্যাঁ বল, স্যার বল কি বলছিলাম যে একটা গেম থিওরি মানে গেমের মধ্যে একের বেশিও তো প্লেয়ার হতে পারে। সেক্ষেত্রে স্যার সেরকম যদি হয় তাহলে কি আমরা গেম থিওরির মাধ্যমে সলভ করতে পারবো? ধর আমি এরকম একটা কথা বলছি, আমি তোর কথাতেই আসছি। আমি ধরছি, ধর দুটো টিমের মধ্যে ফুটবল খেলা হচ্ছে, ওকে? আগে রেসপন্স কর। দুটো টিমের মধ্যে ফুটবল খেলা হচ্ছে, তো প্রত্যেকটা টিমে কটা করে প্লেয়ার থাকে আগে আমাকে সেটা বল। 11টা করে প্লেয়ার থাকে, উত্তর দে। দুটো টিমের মধ্যে আমার ফুটবল ম্যাচ হচ্ছে, তাহলে প্রত্যেক টিমে কটা করে প্লেয়ার থাকে? 11টা করে প্লেয়ার থাকে। তো হ্যাঁ স্যার। আমি ফার্স্ট টিমটাকে নাম দেবো টিম এ বা গ্রুপ এ বা প্লেয়ার এ, সেকেন্ড টিমটাকে নাম দিচ্ছি গ্রুপ বি বা টিম বি বা প্লেয়ার বি। এবার বল প্রত্যেকটা টিমে কটা করে প্লেয়ার থাকে, বল না, প্রত্যেকটা টিমে কটা করে প্লেয়ার থাকবে বল? 11 জন করে প্রতিটা টিমে থাকবে। এবার তুই আমায় বলতো বাবা, তুই ধর তুই তোর টিমের একটা প্লেয়ার, অপোনেন্টে আরেকটা প্লেয়ার আছে, তুই কি করবি? তুই একা অপোনেন্টের প্রত্যেকটা প্লেয়ারকে একা আটকাতে পারবি না? তো তুই যদি মানে তুই যদি খেলতে শুরু করিস, কোচ কি করে, স্ট্র্যাটেজি দেয় না? ম্যাচের শুরুতে একটা বলে না, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। এই টার্মগুলো তো ফুটবলে শুনেছিস তোরা, যে প্রত্যেকটা খেলার প্রথমে প্ল্যান এ থাকে, প্ল্যান এ যদি সাকসেসফুল হয় তো হয়ে গেল, নাহলে প্ল্যান বি আর প্ল্যান সি রাখতে হয়। ফুটবল খেলার এটা বেসিক বলে। তা তুই ধর একটা প্লেয়ার, তুই কি অপোনেন্টের 11টা প্লেয়ারকে আটকাতে পারবি? না তোর টার্গেট থাকবে অপোনেন্টের ওই প্লেয়ারটাকে আমি আটকাবো। ভালো করে বুঝবি, ধর টিম এতে 11টা প্লেয়ার, A1 A2 করে করে A11, টিম বি তে 11খানা প্লেয়ার, B1 B2 করে করে B11। তুই কি একটা প্লেয়ার টিমের, তুই কি বি টিমের 11টা প্লেয়ারকে আটকাবি, না বি টিমের একটা প্লেয়ারের উপর তোর খালি নজর থাকবে? তুই কোনটা করবি আগে আমাকে সেটা বল। স্যার সেকেন্ড অপশনটা। সেকেন্ড অপশনটা, ওটাকেই আমরা এলপিবি ভাষায়, আমি আসছি বাবা, ওটাকেই এলপিবি ভাষায় বলা হয় আমাদের স্ট্র্যাটেজি। ওটাকেই আমাদের এলপিবি ভাষায় বলা হয় স্ট্র্যাটেজি। এ টিমের যে কোনো একটা মেম্বার বি টিমের যে কোনো একটা মেম্বারকে আটকানোর চেষ্টা করবে, তার খেলাটা একটু নষ্ট করার চেষ্টা করবে, আইদার রাফ ট্যাকলিং অর ভালোভাবে কভার নিয়ে। তা কোন প্লেয়ার কাকে কভার নেবে, কোন টিমটা লং পাসে খেলবে, কে শর্ট পাসে খেলবে, তো এগুলো তো আমরা কি বলি, কোচের স্ট্র্যাটেজি বা প্ল্যান বলি। তো যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি বা কোচের স্ট্র্যাটেজি। আজকের ম্যাচে কোচের স্ট্র্যাটেজি কি হবে? সে কি শর্ট পাসে খেলবে, না সে লং বলে ডিরেক্ট ফুটবল খেলবে? তো এগুলোকে আমরা বলি নর্মাল ভাষায় কোচের স্ট্র্যাটেজি। সেটাকে আমরা এলপিপিতে বা গেম থিওরিতে স্ট্র্যাটেজি বলেই ডাকবো। ধর আমার এখানে 10 10 20টা প্লেয়ার খেলছে, আমি কিন্তু 20টা টিম ভাববো না। আমি ভাববো আমার 10 10 20টা প্লেয়ার, মানে 10টা হচ্ছে টিম এ, নেক্সট 10টা হচ্ছে টিম বি। যদি 1 vs 4 হয়, বুঝলাম না সোমনাথ, ইয়ারকিটা মারিস না এখন এভাবে, ইয়ারকিটা মারিস না, আমি ওইসব কেস নিয়ে কথাবার্তা বলছি না। তুমি যদি ভাবো না আমি প্লেয়ার নিয়ে কথাবার্তা বলবো, তাহলে ধরে নাও যে টিম এতে একটাই প্লেয়ার আছে, টিম বি তে আরেকটা প্লেয়ার আছে, আমি একটার সঙ্গে একটা নিয়ে কাজ করবো, সেটা পসিবল?
নাহলে ভাবো টিম এতে 11টা প্লেয়ার আছে, টিম বিতে 11টা প্লেয়ার আছে, সেটা নিয়ে করব, সেটাও পসিবল। মানে আমাকে দুটো টিম নিয়ে কাজ করতে হবে, দুটো টিমের মধ্যে, প্রত্যেকটা টিমের মধ্যে ফাইনাইট নাম্বার অফ প্লেয়ার্স থাকতে পারে। আমি প্লেয়ার্স বলবো না, তাকে আমরা স্ট্র্যাটেজি বলবো। ঠিক আছে, চলো লেখো। সবার আগে দুটো নাম বলে দিই। এই যে আমাদের এলপিপিটা আছে, এই এলপিপির যে ফাদার, মানে সরি গেম থিওরি যে আছে, গেম থিওরি যে ফাদার বা ফাদার অফ গেম থিওরি, তার নামটা হচ্ছে জে ভি নিউম্যান। ফাদার অফ গেম থিওরি এটা হচ্ছে জে ভি নিউম্যান। পরবর্তীকালে আরেকজন ম্যাথামেটিশিয়ান আছে, ঠিক আছে, সেই ম্যাথামেটিশিয়ান নামটা হচ্ছে জে বি ড্যানজিক। জি বি ড্যানজিক, DANTZIG। এই ভদ্রলোক বা এই ম্যাথামেটিশিয়ান পরবর্তীকালে গেম থিওরির কিছু কিছু থিওরি ডেভেলপ করেছিলেন, বাট গেম থিওরির যে মেন কনসেপ্ট সেটা দিয়েছিলেন জে ভি নিউম্যান। এই জে ভি নিউম্যান কনসেপ্ট দেওয়ার পর এই যে ভদ্রলোক জিবি ড্যানজিক, এই ভদ্রলোক কিছু থিওরি ডেভেলপ করতে পরবর্তীকালে হেল্প করেছিল। এক্স্যাক্টলি বাবা, জেবি ড্যানজিক সিমপ্লেক্সটা তৈরি করেছিল। তো সেই জেবি ড্যানজিক গেম থিওরিরও কিছু থিওরি হেল্প করতে পরবর্তীকালে সাহায্য করেছেন লেটার অন, বাট ফাদার অফ গেম থিওরি হচ্ছে কিন্তু জেভি নিউম্যান। ঠিক আছে, চলো। তো এবার আমি আর ঘাটাবো না, এবার আমি কিন্তু একটু থিওরি লিখবো। এই থিওরি গুলো একটু মাথায় রাখবে, কারণ থিওরি গুলো না জানলে বাবা তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না। আর আজকে আমি কিন্তু একটু অঙ্ক করব, ঠিক আছে? না, এখনো পর্যন্ত কোনো থিওরি বলিনি রাজশ্রী, এই বলা শুরু করছি। লেখো, ফার্স্ট থিওরি হচ্ছে হোয়াট ইজ গেম। ফার্স্ট থিওরি হচ্ছে হোয়াট ইজ গেম। লেখো, এতক্ষণ যা বললাম সেটাই লিখবো। লেখো, আ কম্পিটিটিভ সিচুয়েশন, আ কম্পি সরি আ কম্পিটিটিভ সিচুয়েশন, a competitive situation will be called a game, will be called a game if it has the following characteristics. If it has the following characteristics, following characteristics, ঠিক আছে? নাম্বার 1 দিয়ে লিখবে সবার আগে, নাম্বার 1 দিয়ে লিখবে সবার আগে। there will be there will be a finite number of there will be a finite number of participants. There will be finite number of participants. Okay, comma দিয়ে generally called players, generally called players, generally called players। দেখ, আমি যখন থিওরি বলা শুরু করেছিলাম, ফার্স্ট যে পয়েন্টটাকে আমি টাচ করেছিলাম সেটা কিন্তু আমার নাম্বার অফ পার্টিসিপেন্টসই ছিল। ঠিক আছে, সেটা করা যাবে না, আমরা 1:1 নিয়ে কাজ করব। কোনো জায়গায় 4, কোনো জায়গায় 1, সেটা আমার এবারে নয়, সেটা অন্য কেস। ঠিক আছে, চলো নাম্বার 2 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট লেখো, ইচ প্লেয়ার, একটু তাড়াতাড়ি লিখবে বাবা। ইচ প্লেয়ার will have a number of courses of actions, comma দিয়ে called strategy, comma দিয়ে called strategy। একটু আগেই বললাম, কোনো দুটো ফুটবল টিমের মধ্যে ম্যাচ হচ্ছে, আমরা বলি একটা কোচ ডিসাইড করে আমরা কোন স্ট্র্যাটেজিতে খেলবো। তো খেলার একটা মেন পার্ট হচ্ছে স্ট্র্যাটেজি। যে কোনো গেম তার মেন খেলার ফার্স্ট হচ্ছে স্ট্র্যাটেজি, কি করে আমি খেলাটাকে খেলবো। তো স্ট্র্যাটেজি ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং ফর এনি টাইপ অফ গেম। তো তাই লিখেছে ইচ প্লেয়ার উইল হ্যাভ আ নাম্বার অফ কোর্সেস অফ অ্যাকশন
কল স্ট্র্যাটেজি। ডিফেন্সের কোন প্লেয়ারটা স্ট্রাইকারের কোন প্লেয়ারকে অ্যাটাক কভার করবে, এই স্ট্রাইকারটা একটু বাচ্চা নেবে, তাই একে ডবল মার্কিং এর দরকার নেই, একে সিঙ্গেল মার্ক করলে হয়ে যাবে। না বাবা, এই প্লেয়ারটা বিপজ্জনক পাবলিক আছে, একে ডবল মার্কিং এ খেলতে হবে। তো এই যে স্ট্র্যাটেজি, ম্যাচ বাই ম্যাচ, প্লেয়ার বাই প্লেয়ার, আমরা কিন্তু স্ট্র্যাটেজি গুলোকে চেঞ্জ করি। তো ওই যে কোর্সেস অফ অ্যাকশন, তাকেই বলা হয় স্ট্র্যাটেজি। চলো, তো এর পাশে একটু লিখবে, ইফ দ্য নাম্বার অফ স্ট্র্যাটেজি, if the number of strategy, if the number of strategy, okay, available to each player, available to each player, available to each player, be finite, be finite, then the game is said to be finite, then the game is said to be finite. Otherwise, 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 comma, it is an infinite game. It is an infinite game. It is an infinite game. চলো, এইটুকু লেখা হয়েছে বাবা, একটু উত্তর দাও, একটু উত্তর দাও। এটা কি লেখা হয়েছে? রেসপন্স করবে একটু। হয়েছে বাবা? চলো, নাম্বার 3, নাম্বার 3, a play of game, a play of game will take place when, will take place when, will take place when each player will execute, each player will execute, each player will execute his strategy, execute his strategy. এটা স্বাভাবিক। ধর আমার একটা ফুটবল ম্যাচ হচ্ছে, ভালো করে বুঝবি। তো তোরা আমার বলতো ফুটবল ম্যাচ স্টার্ট হয় কোথা থেকে? যারা ফুটবল মোটামুটি দেখিস তারা বলতো ফুটবল ম্যাচ স্টার্ট হয় কোথা থেকে, একটু তাড়াতাড়ি বল। ফুটবল ম্যাচ স্টার্ট হয় কোথা থেকে বল? সেন্টার অফ দি সার্কেল থেকে, সেন্টার অফ দি সার্কেল থেকে। তো অনেক খেলায় দেখা যায় সেন্টার অফ সার্কেল থেকে একটা প্লেয়ার পিছনে মানে বল পজিশন রেখে খেলা স্টার্ট করছে, আবার অনেক টিম দেখা যায় সিঙ্গেল পাসে ওয়ান টাচ ফুটবল খেলে ডাইরেক্ট লং পাস করছে। তো আমার খেলা প্রত্যেকটা ফুটবল খেলাই স্টার্ট হয় সেন্টার অফ দি সার্কেল থেকে। বাট সেন্টার অফ সার্কেল থেকে বল পাওয়ার পর আমি কি নিজের মধ্যে, আমি যদি স্পেন হই, আমি কোনো দূরে লং পাস খেলবো না, আমি কিন্তু নিজেদের মধ্যে বল পজিশন রেখে পাস খেলে এগাবো। আর আমি যদি জার্মানি হই, ডাইরেক্ট একটা পাস খেলে ডাইরেক্ট লং ডিরেক্ট বল। তো সেটা হচ্ছে প্রত্যেকটা খেলা স্টার্ট করার স্ট্র্যাটেজি। তো তাই বলছে আ প্লে অফ গেম উইল টেক প্লেস, মানে খেলাটা স্টার্ট হবে যদি প্রত্যেকটা প্লেয়ার এক্সিকিউট করে তার স্ট্র্যাটেজি, মানে আমি কোন ধরনের ভাবে খেলা স্টার্ট করব। কথাটা বোঝা গেছে? তো লাস্ট পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা বলতো, একটা ক্রিকেট ম্যাচ, আচ্ছা একটা ফুটবল ম্যাচ ধর, ধর টিম এ আর টিম বি এর মধ্যে ফুটবল ম্যাচ খেলা হচ্ছে। অল পসিবল রেজাল্ট কি কি হতে পারে? টিম এ আর টিম বি এর মধ্যে ফুটবল ম্যাচ চলছে, তো অল পসিবল রেজাল্ট কি হতে পারে? তাড়াতাড়ি বল, কি হতে পারে? আইদার টিম এ জিতবে, অর টিম বি জিতবে, অর ড্র হবে, মানে আইদার উইন অর লস অর ড্র। তো সেটাই আমি আমার লিখবো 4 নাম্বার পয়েন্ট, সেটাই আমি লিখবো আমার 4 নাম্বার পয়েন্ট। লেখো, ইন ইচ গেম, in each game, in each game, comma, there will be some result, there will be some result, there will be some result to each player, to each player, কমা দিয়ে, which may be gain, মানে উইনটাকে আমরা এখানে বলবো গেইন, which may be gain, মানে যেটা আমাদের উইন তাকে আমরা ম্যাথসের ভাষায় বলবো গেইন, কমা লস অর ড্র। আমরা উইনটা বলবো না, আমরা উইন না বলে কথাটাকে গেইন বলবো, গেইন, লস অর ড্র। অ্যান্ড দিস ইজ,
This is generally called, this is generally called, this is generally called, একটা টার্ম লেখাচ্ছি, পে অফ, পে অফ টু আ প্লেয়ার, পে অফ টু আ প্লেয়ার। এবার আমি এই পে অফ মানেটা কি সেটা বোঝাবো, পে অফ মানেটা কি এটা আমি বোঝাবো। তার আগে এটা কপি করো ফার্স্ট, ঠিক আছে? এরপরে একটা জিনিস লিখবো, এরপরে একটা চার্ট লিখবো, একটু তাড়াতাড়ি করো বাবা প্লিজ, ফাস্ট, ইয়ার্কিটা কম করো প্লিজ, ফাস্ট। এই থিওরি গুলো একটু জানতে হবে। আমি জানি থিওরি গুলো বোরিং, বাট আমি চেষ্টা করছি যতটুকু অ্যাট্রাকটিভ করা যায়। এই থিওরি গুলো না জানলে বাবা কিচ্ছু হবে না, পুরো ছেড়ে খেলা হয়ে যাবে। থিওরি গুলো জানতে হবে, ঠিক আছে? আজকের ক্লাসটা একটু কষ্ট করে থিওরি গুলো করো। থিওরি এক্সামে দেয় না বাবা, থিওরি গুলো নিজেদের স্যার জানার জন্য। বলছি যে ওখানে দেয়ার উইল বি সাম রেজাল্ট কি লেখা আছে? In each game, there will be some result to each player, which may be gain, loss, or draw, and this is generally called payoff to a player. আচ্ছা আচ্ছা। থিওরি সাধারণত এক্সামে লিখতে দেয় না রে বাবা, এখান থেকে অঙ্কই দেবে তোকে, তোকে এখান থেকে অঙ্কই দেবে। থিওরি গুলো তোদের জানার জন্য। সৌরভ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও। চলো এবার আমি নেক্সট পেজে যাচ্ছি। এবার লিখবে এতক্ষণ যেটা আমি বোঝালাম সেটা আমি শর্টে আসছি। তাহলে আমি যদি চার্ট বানাই তাহলে কি দাঁড়াবে? ফার্স্ট চার্টে দাঁড়াবে গেম, ফার্স্ট পয়েন্ট গেম। এবার তোরা বল, গেম খেলতে গেলে আমার কটা প্লেয়ার দরকার? ফার্স্ট, কোনো ইয়ার কি নয়, তাড়াতাড়ি। গেম খেলতে গেলে কটা প্লেয়ার দরকার? তাড়াতাড়ি। দুটো, একটু আগেই বুঝিয়েছি। তাহলে দুটো প্লেয়ার মানে আমি কি নেবো বল? প্লেয়ার এ আর প্লেয়ার বি। তাহলে ফার্স্ট লেখো এখানে, ফার্স্ট লেখো এখানে প্লেয়ার এ, प्लेयर ए और ग्रुप ए और टीम ए, প্লেয়ার এ और গ্রুপ এ और টিম এ। আর এখানে আমার যাবে হচ্ছে প্লেয়ার বি, प्लेयर बी और ग्रुप बी और টিম বি। স্যার বলো। বলছি, আপনি যে বললেন না যে মানে ফাইনাইট নাম্বার অফ প্লেয়ার থাকলে তাহলে তাকে ফাইনাইট গেম, আর হচ্ছে যখন ইনফাইনাইট নাম্বার অফ প্লেয়ার থাকে তখন তাকে বলে ইনফাইনাইট গেম। তো ওই হুম, যে বলছি ইনফাইনাইট গেম কি স্যার সত্যিকারের হয় নাকি শুধু জাস্ট এমনি কথার কথা এমনি বললাম, মানে হতে বলা পারে, হলো? হয়, আমাদের সিলেবাসে নেই রে বাবা, হয় আমাদের সিলেবাসে নেই। মানে কারণ উদাহরণ দিন মানে। বলতে দে, ফাইনাইটকে তোরা দুটো পার্টে ব্রেক করতে পারিস। তোরা যারা অ্যানালিসিস পড়ছিস, রিয়েল অ্যানালিসিস, একটা হয় ফাইনাইটলি কাউন্টেবল আর একটা হয় ফাইনাইটলি আনকাউন্টেবল। হয় কি হয় না আগে আমাকে সেটা বল। হ্যাঁ স্যার। হয় কি হয় না বল? ফাইনাইটলি আনকাউন্টেবল হয়, আগে সেটা বল। হ্যাঁ স্যার। তো ফাইনাইটলি আনকাউন্টেবল মানে কি? ফাইনাইটলি আনকাউন্টেবল কে আমরা ইনফাইনাইট বলি না, বাট ফাইনাইটলি আনকাউন্টেবল মানে যেটা গুণে শেষ করা যায় না। সেরকম যদি কোনো কেস অ্যারাইজ করে সেটাকে আমরা গেম থিওরিতে ইনফাইনাইটি কনসিডার করি। কথাটা বুঝলি? আগে রেসপন্স করে না, কথাটা বুঝলি? সেটা নয় বুঝলাম, কিন্তু মানে ওটা কি মানে রিয়েলে তার হচ্ছে এক্সিস্টেন্স আছে নাকি এমনি জাস্ট? রিয়েল এক্সিস্টেন্সটা সাধারণত নেই রে বাবা, কারণ এমন কোনো গেম বাস্তবে আমার আমার জানা নেই অন্তত যেখানে ইনফাইনাইট প্লেয়ার লাগে। এটা আমার জানা নেই, আমার রিয়েল লাইফ এক্সাম্পল জানা নেই, ঠিক আছে? হ্যাঁ, ভালো এক্সাম্পল দিস, গেম অফ লাইফ। আমার লাইফে কতজন মানুষের সঙ্গে আমার পরিচিতি হবে সেটা হচ্ছে নাম্বারটা ইনফাইনাইট। থ্যাংক ইউ সোমনাথ, অ্যান্সারটা শুনে খুশি হলাম। চলো এবার প্রত্যেকটা প্লেয়ার মানে প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের কিছু স্ট্র্যাটেজি থাকে, প্রত্যেকটা গ্রুপের কিছু স্ট্র্যাটেজি থাকে। তো আমি ধরে নিচ্ছি আমার যে টিম এ, এই টিম এর তিনটে স্ট্র্যাটেজি ধরছি, একটা A1, একটা A2, একটা A3। আর আমার যে এই টিম বি, এই টিম বি এর ধরে নিচ্ছি চারটে স্ট্র্যাটেজি আছে। এই টিম বি এর আমি ধরে নিচ্ছি চারটে স্ট্র্যাটেজি আছে। তাহলে এই চারটে স্ট্র্যাটেজির নাম হবে B1, B2, B3, B4। ঠিক আছে? তো এটা আমি জাস্ট ধরে নিয়েছি, এটা আমি জাস্ট ধরেছি। তুই চাইলে তুই এমন একটা ইনভায়রনমেন্টে যার ছখানা স্ট্র্যাটেজি আছে, তখন A1, A2, A3 করে করে A6 পর্যন্ত যাবে।
তুই এমন একটা টিম বানালি বি যার তিনটে স্ট্র্যাটেজি আছে, তখন B1 B2 B3। আমি যে হিসাবে কনসিডার করছি সেখানে আমি এ গ্রুপ টিমের তিনটে স্ট্র্যাটেজি কনসিডার করেছি, বি টিমের চারটে স্ট্র্যাটেজি কনসিডার করেছি। তো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। এটা ক্লিয়ার কিনা আগে আমাকে সেটা বলো প্লিজ বাবা, একটু সবার আগে বলো। এবার তোরা আমায় বলতো, আমি যখন পড়ানো শুরু করেছিলাম ফার্স্ট পয়েন্টটা আমার ছিল হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্ট। এবার নাম্বার অফ পার্টিসিপেন্টটা বলার পর আমি কি বলেছিলাম, দুটো টিমের মধ্যে খেলা স্টার্ট হলে একটা টিম একটু অ্যাডভান্টেজ পজিশন থেকে ম্যাচ স্টার্ট করে, আর একটা টিম একটু ব্যাকফুটে মানে একটু ডিসঅ্যাডভান্টেজ পজিশন বা একটু আন্ডারডগ হয়ে ম্যাচটা স্টার্ট করে। ইয়েস অর নো একটু বল। আমরা যখনই গেম স্টার্ট করি দুটো টিমের মধ্যে বা দুটো টিমের মধ্যে যখন খেলা হয়, কেউ একটু অ্যাডভান্স পজিশন মানে কেউ একটু এগিয়ে থাকে, কেউ একটু পিছিয়ে শুরু করে, তাই তো? তো সেই কনসেপ্টটাও, এই যে রিয়েল লাইফ যে জিনিসটা, এটাকেও আমরা কিন্তু গেম থিওরিতে ইনক্লুড করেছি এবং সেটাকে রিপ্রেজেন্ট করা হয় বাই পে অফ ম্যাট্রিক্স। তো প্রত্যেকে হেডিং করো, প্রত্যেকে হেডিং করে লেখো পে অফ ম্যাট্রিক্স। এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাকে একটু বোঝাতে হবে। প্রত্যেকে হেডিং করবে পে অফ ম্যাট্রিক্স, এই জায়গাটা না জানলে সমস্যা। তো এই জায়গাটা একটু জানতে হবে, হেডিং করবে পে অফ ম্যাট্রিক্স, PAYOFF, পে অফ ম্যাট্রিক্স। চলো বাবা, একটু থিওরি আছে, এই থিওরিটা আমাকে একটু, আমি জাস্ট শর্টে মেরে দিচ্ছি। থিওরিটা পরীক্ষায় জীবনে আসবে না, যে জায়গাগুলো আমি লেখাচ্ছি ধরে রাখ সেগুলো অঙ্ক করার জন্য হেল্পফুল, আর বাকি জায়গাগুলো আমি জাস্ট বলে বেরোবো, কারণ কিছু জায়গা লাগবে না। ঠিক আছে, চলো চাপ নিয়ে লাভ নেই। লেখো লেটাস। এবার পে অফ ম্যাট্রিক্সটা কি সেটা সবার আগে বুঝবে। ধরো আমি একটা কথা বলছি, দুটো টিম আছে, ভালো করে বোঝো, দুটো টিম আছে। আমি পে অফ ম্যাট্রিক্স মানে কি, আমি এখানে গেমের কথা বলছি। তা গেম মানে আমার কটা টিম আছে, দুটো টিম আছে। তা দুটো টিমের মধ্যে নিশ্চয়ই একটা টিম একটু এগিয়ে থাকবে আর একটা টিম একটু পিছিয়ে থাকবে। তো আমি এখানে কটা টিম আছে কনসিডার করেছি একটু উত্তর দে। আমি এখানে কটা টিম আছে রেসপন্স করেছি, দুটো। তাহলে যে টিমটা একটু এগিয়ে শুরু করবে তাকে আমি কি টিম বা কি প্লেয়ার নাম দেবো, ম্যাক্সিমাইজিং না মিনিমাইজিং? যে টিমটা একটু এগিয়ে থেকে খেলা স্টার্ট করবে, ম্যাক্সিমাইজিং। বাবা কোনো জায়গায় অ্যাডভান্টেজ থাকে অলওয়েজ। যদি খুব ক্লোজ ম্যাচ হয় তখন আমরা বলি 51-49। আমার কোনো একটা টিম অলওয়েজ একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকে, কেউ কোনোদিনও 50-50 দিয়ে ম্যাচ স্টার্ট হয় না। ঠিক আছে, তো যে টিমটা বা যে প্লেয়ারটা একটু এগিয়ে থাকে তাকে আমরা বলি ম্যাক্সিমাইজিং, আর যে প্লেয়ারটা বা যে টিমটা একটু পিছিয়ে থাকে তাকে আমরা বলি মিনিমাইজিং। তো পে অফ ম্যাট্রিক্স লেখার সময় সবার আগে আমার দুটো টিমের মধ্যে কে স্যার, ম্যাক্সিমাম, যদি দুটো টিম সেম পাওয়ারফুল হয় তখন? তাহলে তো আইডেন্টিক্যাল হয়ে যাবে। সেম পাওয়ারফুল হয় কোন টিম, আমাকে দুটো টিমের এক্সাম্পল দে যারা সেম পাওয়ারফুল টিম নিয়ে না মানে না, যে আমায় বল পৃথিবীতে এমন কোনো টিম দেখাতে পারবি না আমায় যে দুটো টিমের পাওয়ার একদম সেম, তুই দেখাতে পারবি না। ওই দুটো টিমের প্রত্যেকটা প্রপার্টি স্যাটিসফাই করবে না, তুই আমাকে বল শ্বেতা, কোনো অসুবিধা নেই, জাস্ট গল্পের ছলেই বল যে কি দুটো টিম কোনোদিনও সেম হবে না, কোনোদিনও সেম নয়। আইদার সেই দুটো টিমের যা বাজেট, সেই বাজেট আলাদা, দুটো টিমের প্লেয়ারদের যে কোনো একটা অ্যামাউন্ট যেটা আমাদের ইনভেস্ট করা হয় খেলার জন্য তার ভ্যালু আলাদা, কিছু আলাদা হতেই হবে। কোনো টিম দুটো টিম সেম হতে পারে না, তার প্রত্যেকটা কিছু সেম হবে না। ঠিক আছে, অর্কদীপ ঝাড়টা খাবি কিন্তু। অর্কদীপ এক্সাম দিসনি তুই, তুই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাম দিসনি, ঠিক আছে? তুই কিন্তু ঝাড় খাবি আমার হাতে। তুই রেজাল্ট দেখছিস, আমি কিন্তু দুটো টিমের ফাইনাল স্কোর নিয়ে কথাবার্তা বলছি না। ফাইনাল স্কোর ম্যাচ শেষ হওয়ার পর আইদার গেইন অর লস অর ড্র, আমি কিন্তু খেলা শুরু হওয়ার আগের কথা বলছি যে সে কোন টিমটা অ্যাডভান্টেজ পজিশনে আছে, কোন টিমটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছে। শুনে নাও, যে টিমটা অ্যাডভান্টেজ পজিশনে আছে তাকে আমরা, মানে যে আমাদের ম্যাক্সিমাইজিং টিম, তাকে আমরা লেফটে রাখি। আর যে টিমটা আমাদের মিনিমাইজিং টিম, মানে যে টিমটা একটু পিছিয়ে স্টার্ট করছে, তাকে আমরা ওপরে রাখি। লেখো কনসিডার। তোরা ফালতু কথা বলে ক্লাসটাকে নষ্ট করছিস। স্যার, বলো। যে মানে আপনি যে বললেন না যে ওই ম্যাক্সিমাইজিং আর মিনিমাইজিং, হুম, তার মানে ওটা স্যার আমরা যে খেলা শুরু হওয়ার আগে মানে বলতে পারবো যে মানে কোন টিমটা হচ্ছে বেশি হচ্ছে সুবিধা আছে আর কোন টিমটা মানে কম সুবিধায় আছে? সুবিধা না,
তাদের পাওয়ার, হ্যাঁ স্যার, ওই পাওয়ারের কথাই বলছি, মানে খেলা শুরু হওয়ার আগে থেকেই আমরা বলতে পারবো যে কোন টিম, মানে কোন টিমটা বেশি পাওয়ারফুল। আমার কথা তুই আমার একটা ঠান্ডা মাথায় বল না, তুই আমাকে একটা নর্মাল কথা বল, ইন্ডিয়া বাংলাদেশ খেলা হচ্ছে, কোন টিম জিতবে? 99% চান্স কি বলে স্বরাজ? ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে, কে জিতবে? ইন্ডিয়া। তাই অ্যাডভান্স পজিশনে কে, মানে কে পাওয়ারফুল? ইন্ডিয়া। হয়ে গেল, হয়ে গেল। তাহলে ও হচ্ছে, মানে ইন্ডিয়া বাংলাদেশের খেলা হলে ইন্ডিয়া হচ্ছে আমার ম্যাক্সিমাইজিং প্লেয়ার বা ম্যাক্সিমাইজিং টিম, বাংলাদেশ হচ্ছে মিনিমাইজিং টিম। কথাটা বোঝা গেছে? উত্তর দাও। হ্যাঁ স্যার। ফর্মের বিচারে এখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়া এগিয়ে, ঠিক আছে? ইংল্যান্ড একটু পিছিয়ে আছে, বিকজ তুই স্ট্যাটিস্টিক্স লক্ষ্য কর শ্বেতা, স্ট্যাটিস্টিক্স তোর হয়ে কাজ করে দেবে। কথাটা বুঝলি? সবকিছু প্রপার্টি দেখা হয়। চলো লেখো, কনসিডার the following payoff matrix. Consider the following payoff matrix. Payoff matrix given by চলো এবার একটা পে অফ ম্যাট্রিক্স লিখছি, ভালো করে দেখবে, এই জায়গায় কিন্তু ঘাপলা মারলে শেষ, কেউ বাঁচাতে পারবে না। কাকা আমি লাস্ট যে চার্টটা বানিয়েছি সেই চার্টে বলতো, লাস্ট যে চার্টটা বানিয়েছি সেই চার্টে আমি টিম এর কতগুলো স্ট্র্যাটেজি রেখেছি আর টিম বি এর কতগুলো স্ট্র্যাটেজি রেখেছি, তাড়াতাড়ি বল। লাস্ট যে চার্টটা বানিয়েছি সেই চার্টে টিম এর কতগুলো স্ট্র্যাটেজি ছিল, টিম বি এর কতগুলো স্ট্র্যাটেজি ছিল, তাড়াতাড়ি। 3টে আর 4টে। তো আমি ধরে নিচ্ছি টিম এ আর টিম বি এর মধ্যে, আমি যে এক্সাম্পল নিয়ে কাজ করছি, টিম এ আর টিম বি এর মধ্যে টিম এটাকে ধরছি ম্যাক্সিমাইজিং প্লেয়ার, মানে অ্যাডভান্টেজ পজিশনে আছে, টিম বিটাকে ধরছি মিনিমাইজিং প্লেয়ার বা মিনিমাইজিং টিম, যে একটু পিছন থেকে স্টার্ট করছে। তো যে টিমটা বা যে প্লেয়ারটা ম্যাক্সিমাইজিং হয় তাকে লেফটে রাখা হয়। তো আমি লিখছি এখানে প্লেয়ার এ, আর যে মিনিমাইজিং তাকে উপরে লেখা হয়, এটা কি বলা হয়? প্লে অফ ম্যাট্রিক্স। তো হচ্ছে প্লেয়ার বি। এবার আমায় বল, প্লেয়ার এর আন্ডারে, কোনো গল্প নয়, প্লেয়ার এর আন্ডারে কতগুলো স্ট্র্যাটেজি আছে? প্লেয়ার এর আন্ডারে 3টে স্ট্র্যাটেজি আছে। তুমি লিখছি A1, A2, A3। আর টিম বি এর আন্ডারে কতগুলো স্ট্র্যাটেজি আছে? 4টে। তো আমি লিখছি B1, B2, B3, B4। তো সবার আগে আমাকে এই চারটা থেকে বলো, ম্যাক্সিমাইজিং প্লেয়ার কে আর মিনিমাইজিং প্লেয়ার কে? ম্যাক্সিমাইজিং প্লেয়ার কে আর মিনিমাইজিং প্লেয়ার কে? তাড়াতাড়ি, ম্যাক্সিমাইজিং কে, মিনিমাইজিং কে? মাইকটা অন করে একজন বলো। A maximum ম্যাক্সিমাইজিং, বি মিনিমাইজিং, ঠিক আছে? এ ম্যাক্সিমাইজিং তাকে কোথায় লেখা হয়, ওপরে না সাইডে? যে ম্যাক্সিমাইজিং তাকে কোথায় লেখা হয়, ওপরে না সাইডে? side সাইডে। আর যে মিনিমাইজিং তাকে কোথায় লেখা হবে? ওপরে। এবার আমি এর ভ্যালুগুলোকে ভালো করে বুঝবি, আমি এর ভ্যালুগুলোকে কিছু একটা ধরে নিচ্ছি, এটা আমার ইচ্ছা। এই ভ্যালুগুলো তোমায় কোয়েশ্চেনে দিয়ে দেবে, আমি জাস্ট ভ্যালুগুলোকে নিজের মন মতো ধরে নিচ্ছি। ওকে, আবারও বলছি। তো ভ্যালুগুলো আমি এরকম লিখছি, 4, 0, 3, 2, -3, 2, -3, 4, 2, 1, 6, -2। তার ভ্যালুগুলোর সিগনিফিকেন্স কি? ভ্যালুগুলো বাবা আমি নিজের আরবিট্রারি লিখেছি, ভ্যালুগুলো রিয়েল নাম্বার হবে, আমি আরবিট্রারি লিখেছি, আমি পজিটিভ, নেগেটিভ আর জিরো মিলিয়ে লিখেছি। কোনো অসুবিধা আছে আগে আমাকে এটা বল। স্যার ওইগুলো কি গিভেন থাকবে? হ্যাঁ এটা গিভেন থাকবে বাবা, এটা গিভেন থাকবে। তুই আগে আমাকে বল এটা বুঝেছিস কিনা। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা এবার ভালো করে বোঝ, এবার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বাবা, এবার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এবার আমাকে বলতো এই পিকচার দেখে ভালো করে বুঝে, যদি আমার প্লেয়ার এ থেকে, যদি আমার প্লেয়ার এটা A1 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, যদি আমার প্লেয়ার এটা A1 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, তাহলে প্লেয়ার বি কোন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবে? যদি প্লেয়ার এটা A1 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, প্লেয়ার বি এর হাতে কটা স্ট্র্যাটেজি আছে অ্যাপ্লাই করার? একটু উত্তর দে। প্লেয়ার কটা স্ট্র্যাটেজি আছে? আমি ধরছি প্লেয়ার বিটা B1 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো, ভালো করে বোঝো।
এ ধরে নিচ্ছি প্লেয়ার এটা A1 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো, তাহলে প্লেয়ার বি এর হাতে 4টে স্ট্র্যাটেজি আছে, সে B1 B2 B3 B4 4টে বরাবর 4টে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারে। আমি ধরলাম প্লেয়ার বিটা B1 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো, তাহলে বলতো প্লেয়ার এ যদি A1 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, প্লেয়ার বি যদি B1 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, তাহলে তার ভ্যালুটা কত দেওয়া আছে বাবা? রেসপন্স করে একটু। 4 4। বলো এই 4টা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? 4টা positive পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? বলো। পজিটিভ। পজিটিভ মানে এর মিনিং দাঁড়াবে, A1 প্লেয়ারটা 4 পয়েন্টস গেইন করলো, A1 প্লেয়ারটা 4 পয়েন্টস গেইন করলো ফ্রম B1, A1 প্লেয়ারটা 4 পয়েন্টস গেইন করলো ফ্রম B1। তাই লিখছি দ্য প্লেয়ার এ gains 4 units বা 4 points from player B। কথাটা বুঝলি? হ্যাঁ কি না একটু উত্তর দে। মানে মনে রাখবি অলওয়েজ মিনিমাইজিং প্লেয়ার থেকে ম্যাক্সিমাইজিং প্লেয়ারের দিকে পয়েন্ট যায়। অলওয়েজ মিনিমাইজিং প্লেয়ার থেকে ম্যাক্সিমাইজিং প্লেয়ারের দিকে আমার পয়েন্ট যাবে। অলওয়েজ মিনিমাইজিং প্লেয়ারের থেকে ম্যাক্সিমাইজিং প্লেয়ারের দিকে আমার পয়েন্ট যাবে। এবার যেহেতু এই ভ্যালুটা পজিটিভ, তাই এ প্লেয়ারটা গেইন করলো 4 ইউনিট কার থেকে? বি এর থেকে। এটা কি বোঝা গেছে? একটু উত্তর দে। স্যার একটা সুব্রত কথা বলবো। বলো, সুব্রত বলো, কি বলো? স্যার একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে প্লেয়ার এ আর প্লেয়ার বি মিনিমাইজ ম্যাক্সিমাইজ আমরা ধরেছি, প্লেয়ার এ তো এখানে মিনিমাইজ হবে। প্লেয়ার এ মিনিমাইজ কেন? প্লেয়ার এ মিনিমাইজ কারণ এখানে তো 3টে প্লেয়ার। নাম্বার দেখে তো আমি মিনিমাইজ ম্যাক্সিমাইজ বলিনি বাবা। এখনো পর্যন্ত যে আমি এতক্ষণ চিৎকার করেছি, আমি কোন স্ট্র্যাটেজি আমি তো বলিনি প্লেয়ার এর মধ্যে A1 A2 A3 প্লেয়ার, A1 A2 A3 স্ট্র্যাটেজি, যার স্ট্র্যাটেজি বেশি সেই ম্যাক্সিমাইজিং হবে, এরকম তো কোনো কথা আমি বলিনি। নাম্বার অফ স্ট্র্যাটেজি যা ইচ্ছা তবে হতে পারে, আমরা কি বলতে দে। নাম্বার অফ স্ট্র্যাটেজি ম্যাক্সিমাইজ কারোর বেশি কারোর কম হতেই পারে। নাম্বার অফ স্ট্র্যাটেজি যার বেশি সে ম্যাক্সিমাইজিং, নাম্বার অফ স্ট্র্যাটেজি যার কম সে মিনিমাইজিং। এই কথা আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় বলিনি। আমি বললাম আমি ধরেছি এই পার্টিকুলার এক্সাম্পলে প্লেয়ার এটা হচ্ছে ম্যাক্সিমাইজিং আর প্লেয়ার বি হচ্ছে মিনিমাইজিং, আমি এই কথাটা বলেছি। ওকে স্যার। তো আমি এই যে কথাটা বললাম, আমি দেখলাম আমি কি বললাম, আমি বললাম প্লেয়ার এ যদি A1 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, প্লেয়ার বি যদি B1 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, তাহলে এদের কমন পয়েন্ট কোনটা আগে আমাকে সেটা বল। এদের কমন পয়েন্টে কত পয়েন্ট আসছে বল সেটা বল। 4। 4টা পজিটিভ না নেগেটিভ? 4টা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ মানে গেইন বলবো না লস বলবো? পজিটিভ মানে গেইন বলবো না লস বলবো? গেইন। কে গেইন করবে? বি এর থেকে। কে গেইন করবে? এটা গেন গেইন করবে কার এ থেকে? বি এর থেকে। বি এর থেকে। গেইন করবে বি এর থেকে। এবার আমি তোদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনবি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরছি প্লেয়ার এটা A3 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো, প্লেয়ার এটা A3 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো, আর প্লেয়ার বিটা B4 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো। যদি প্লেয়ার এটা A3 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আর প্লেয়ার বিটা যদি B4 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, তাহলে বলতো আমি কোন নাম্বারটা পাচ্ছি? উত্তর দে। -2 -2। তাহলে আমি কি বলবো? এটা বলতে পারি দা প্লেয়ার এ, ঠান্ডা মাথায় দেখবি সেম লেখা লিখবো, দা প্লেয়ার এ গেইনস -2 ইউনিটস ফ্রম প্লেয়ার বি। ইয়েস অর নো উত্তর দাও। বলতে পারি কি পারি না? উত্তর দাও। আমি অলওয়েজ বলেছি প্লেয়ার কে পয়েন্টস পায়, কে পয়েন্ট গেইন করবে, অলওয়েজ ম্যাক্সিমাইজিং প্লেয়ার। কার থেকে পয়েন্ট গেইন করবে? মিনিমাইজিং প্লেয়ার। প্লাস ছিল বলে আমি +4 লিখেছি, এখানে -2 তাই আমি -2 লিখেছি। লিখতে পারি যে দ্য প্লেয়ার এ গেইনস -2 ইউনিটস
ফ্রম প্লেয়ার বি, ইয়েস অর নো তো দাও। হ্যাঁ স্যার, এটা লেখা যায় স্যার, এটাও তো। বলতে দে, আমার এখনো বলা শেষ হয়নি, ঠান্ডা হও। ওকে স্যার। এবার আমায় বলতো, ছোটবেলায় বীজগণিত পড়েছিলি যারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট ছিলি, বা যারা ইংলিশ মিডিয়াম আইসিএসসি তারাও করেছিস, -5 টাকা লাভ মানে -5 প্রফিট, এটাকে কি লিখতিস রে? 5 টাকা লস। লস। 5 টাকা লস। তাহলে তুই আমায় বল, আমি বললাম দ্য প্লেয়ার গেইনস -2 ইউনিট, তার মানে কি লস 2 ইউনিট হতে পারে? আগে এরা উত্তর দে। গেইনস -2 ইউনিট, তাহলে এটাকে আমি লস 2 ইউনিট বলতে পারি? রেসপন্সটা করো বাবা, রেসপন্সটা করো। তাহলে এটাকে লিখতে পারি দ্যাট ইজ বলে দ্য প্লেয়ার এ লস 2 ইউনিটস, যেহেতু আমার মাইনাসটা প্লাস হলো, গেইনসটা লস হলো, লস 2 ইউনিটস টু দা প্লেয়ার বি, টু দা প্লেয়ার বি। উত্তর দাও আগে, এইটুকু ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা, রেসপন্স করো তাড়াতাড়ি, ইম্পর্টেন্ট জায়গা চলছে এটা, বলো ক্লিয়ার। এবার উপাসনা বলতো, উপাসনা আমায় বল, যদি প্লেয়ার এটা A2 স্ট্র্যাটেজি নিয়ে খেলে, যদি প্লেয়ার এটা A2 স্ট্র্যাটেজি নিয়ে খেলে, আর প্লেয়ার বি যদি B1 স্ট্র্যাটেজি নিয়ে খেলে, যদি প্লেয়ার এটা A2 স্ট্র্যাটেজি নিয়ে খেলে আর প্লেয়ার বিটা যদি B1 স্ট্র্যাটেজি নিয়ে খেলে, তাহলে বলতো আমি কোন পয়েন্টটা পাচ্ছি? 0। 0। তাহলে 0 মানে আমি লেখাটা কি লিখবো বাবা? 0 মানে আমি লেখাটা কি লিখবো একটু বলো, এই সেম লেখা বলো কি লিখবো? দ্য প্লেয়ার এ, মুখে বলো একটু, The player A গেইনস কত ইউনিট gains 0 unit ফ্রম, পুরো লেখাটা বল বাবা, ফ্রম দ্য from প্লেয়ার। the player B. তাহলে বলতো বাবা, প্লেয়ার এ প্লেয়ার বি থেকে 0 ইউনিট পেলো, প্লেয়ার এ প্লেয়ার বি এর থেকে 0 ইউনিট পেলো, তাহলে এখানে গেইন হলো না লস হলো? এখানে আমার গেইন হলো না লস হলো? বল। কোনোটাই তাহলে গেইনও লিখবো হয়নি লসও হয়নি, সো দেয়ার ইজ মানে নাই, ড্র হলো তো। দেয়ার ইজ নাইদার গেইন নর লস। এইটুকু ক্লিয়ার কিনা আগে সেটা বলো, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বাবা। এই 3টে পয়েন্ট না বুঝতে পারলে গেম থিওরি শেষ, এই 3টে পয়েন্ট না বুঝতে পারলে গেম থিওরি শেষ। সবার আগে কি বললাম, কে পয়েন্ট দেবে? পয়েন্ট অলওয়েজ পায় ম্যাক্সিমাইজিং প্লেয়ার। কার থেকে পাবে? মিনিমাইজিং এর থেকে পাবে। কিভাবে পাবে? যদি প্লাস হয় তাহলে গেইনস, যদি নেগেটিভ হয় তাহলে লস, যদি 0 হয় নাইদার গেইন নাইদার লস, মানে ড্র, সিম্পলি ড্র। জায়গাটা বুঝেছো কিনা বলো, স্যার বলো অর্ক বলো। স্যার এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কেসেস এর জন্য এখানে আলাদা আলাদা স্টেটমেন্ট হচ্ছে, এবার আমরা যদি স্টেটমেন্টের পাশে লিখে দিই কি অ্যাকর্ডিং টু দিস এন্ড দিস স্ট্র্যাটেজি দিস হ্যাপেন্স, হ্যাঁ কোনো তবে অসুবিধা কোনো নেই, প্রবলেম? আমি লেখাবো, আমি জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি, আমি লেখাবো বাবা। ওকে স্যার, ওকে স্যার। সৌরভ আমি ওই জায়গায় যাচ্ছি না, তুই সব উল্টো, তুই আবার ম্যাট্রিক্স এর প্রপার্টি টানছিস। আমি এটাকে জাস্ট একটা লেখা হয় ম্যাট্রিক্স এর প্যাটার্নে, আমাকে এখানে রো রিডিউস এচেলন ফর্ম দরকার নেই বাবা, আমার এখানে রো রিডিউস এচেলন ফর্ম দরকার নেই বাবা কিছু। তুই যদি রো রিডিউস এচেলন ফর্ম করিস 0 আর 1 ছাড়া তো আর কিছু থাকবে না, তুই যদি রো রিডিউস এচেলন ফর্ম করিস তাহলে 0 আর 1 ছাড়া কিছু থাকবে না। স্যার থার্ড পয়েন্টের ফার্স্ট লাইনে লস লিখতে পারতাম, থার্ড লাইনে হ্যাঁ লসই তো লিখেছি, দ্য প্লেয়ার এ লস 2 ইউনিটস টু দ্য প্লেয়ার বি, লসই তো লিখেছি। আমি থার্ড পয়েন্টের কথা বলছি। হ্যাঁ তুই Drop. লসও লিখতে পারিস, গেইন 0 ইউনিট বা লস 0 ইউনিট মানে কি নাইদার গেইন নট লস, সেটাই তো লিখেছি, মানে ড্র, ওটাও চলবে কোনো অসুবিধা নেই। এটা কি বোঝা গেছে? একটু রেসপন্স করো, আমি এবারে আমি 5টা পয়েন্ট লেখাবো, এটা কি হয়েছে একটু তাড়াতাড়ি বলো। এটাকে বক্স করো, এটা আমি রাফে বলেছি, এটা বক্স করো, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলেছি। হয়েছে? একটু উত্তর দাও, হয়েছে? লেখো।
লেখো, তাড়াতাড়ি লিখবে। নাম্বার 1, লেখো, দ্য প্লেয়ার এ, the player capital A is called, the player capital A is called maximizing player, maximizing player, or row player, or row player. Number 2, the player B, the player B is called, the player B is called minimizing player, minimizing player, or column player, or column player. একটু তাড়াতাড়ি বলো লেখা হলে, মেন 4টে পয়েন্টে যাব। নাম্বার 3 আছে, এখানেই লিখে দিই, 3 আর 4 এখানে হয়ে যাবে। লেখো, প্লেয়ার এ হ্যাজ, player A has A1, A2, A3 strategies. Player A has A1, A2, A3 strategies. তাহলে তোরা আমায় বলতো প্লেয়ার বি এর কাছে কি স্ট্র্যাটেজি ছিল? প্লেয়ার বি এর কাছে কি স্ট্র্যাটেজি ছিল? তাড়াতাড়ি B1, B2, B3, লেখা হলে একটু বলবে। এবার এই যে 3টে পয়েন্ট আমি বোঝালাম, এই 3টে পয়েন্ট আমি পরে পাতায় লিখবো। এইটুকু লেখা হলে বলো, একটু তাড়াতাড়ি বলবে বেটা, একটু তাড়াতাড়ি বলবে। চলো, এই 3টে পয়েন্টকে এবার আমি লেখাবো 5, 6, 7 বলে। লেখো, নাম্বার 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখো, when capital A assume, when capital A assumes this pure move A1, this pure move A1, and B assumes, and B assumes his pure move, his pure move B1, then এর মানে কি, এ প্লেয়ার এ যদি A1 স্ট্র্যাটেজি নিয়ে খেলে আর প্লেয়ার বি যদি B1 স্ট্র্যাটেজি নিয়ে খেলে, তাহলে বলতো কি হচ্ছে? প্লেয়ার এ যদি A1 স্ট্র্যাটেজি নিয়ে খেলে আর প্লেয়ার B1 যদি প্লেয়ার বি যদি B1 স্ট্র্যাটেজি নিয়ে খেলে, তাহলে কোন প্লেয়ার পয়েন্ট গেইন করবে কার থেকে? কোন প্লেয়ার পয়েন্ট গেইন প্লেয়ার এ বি এর থেকে পয়েন্ট গেইন করবে। কত পয়েন্ট? 4। তাহলে লেখো, then the player A, then the player A will gain, acha, then the player A will gain 4 units, 4 units from the player B, from the player B. বোঝা গেছে? রেসপন্স করো বাবা, বোঝা গেছে? যেটা বোঝালাম আমি এতক্ষণ সেটাই আমি লিখছি, কিন্তু যেটা আমি এতক্ষণ বোঝালাম আমি সেটাই লিখছি, কিন্তু বুঝতে পারছো? একটু বলো। চলো নেক্সট পয়েন্ট লিখছি, when, একটু তাড়াতাড়ি লিখি, when A and B assumes their pure moves, their pure moves A3 and B4 respectively, A3 and B4 respectively, তাহলে A3 আর B4 মানে এটা, A A3 দিচ্ছে, B B4 দিচ্ছে, তাহলে বল কোন টিম পয়েন্ট পাবে কার থেকে? কোন টিম কত পয়েন্ট পাবে কার থেকে? B gains টিম 2 বি। from A. হ্যাঁ, সেটা লিখতে পারিস, বা যদি আমি টিম এর রেসপেক্টে লিখি তাহলে কি হবে? A lose 2 আমি from. সবসময়- আমি সবসময় ম্যাক্সিমাইজিং এর রেসপেক্টে লিখবো, আমি অলওয়েজ ম্যাক্সিমাইজিং প্লেয়ারের রেসপেক্টে লিখবো। তাহলে বল দেন বলে কি লিখবো? দেন দ্য প্লেয়ার এ will gain -2 units from the player B. বাবা, উইল গেইন -2 না লিখে উইল লুজ
উইল লুজ বা উইল লসেস 2 ইউনিটস লেখা যাবে বাবা? একটু রেসপন্স কর। কোনো অসুবিধা আছে? রেসপন্স করে বাবা। লাস্ট পয়েন্ট when capital A and capital B assumes their pure moves A2 and B1 respectively, তাহলে বল আমার কি হবে? A যদি A2 স্ট্র্যাটেজি নিয়ে খেলে আর B যদি B1 স্ট্র্যাটেজি নিয়ে খেলে, তাহলে কি হবে? দেন neither gain neither loss. তাহলে একবার লিখে দিই, দেন there will be neither gain nor loss. There will be neither gain nor loss. এটা ক্লিয়ার বাবা? একটু উত্তর দে। হয়েছে বাবা? রেসপন্স কর একটু। স্যার ওটা কি লিখেছেন দেয়ার? কোথায় বল? There will be neither gain nor loss. There will be neither gain nor loss. হয়েছে বাবা? রেসপন্স কর। হয়েছে? একটু রেসপন্স কর বাবা। স্যার একটু দাঁড়ান। একটু তাড়াতাড়ি লেখো বাবা। স্যার ওগুলো পিওর মুভস লিখেছেন তো? পিওর মুভস, PUREMOVES, PUREMOVES, পিওর মুভস। সেই পিওর মুভস মানে কি? আমি এটা ম্যাথসের ভাষায় লিখলাম। আমি কি বললাম? যদি A প্লেয়ারটা A1 স্ট্র্যাটেজি নিয়ে খেলে আর B প্লেয়ারটা B2 স্ট্র্যাটেজি B1 স্ট্র্যাটেজি নিয়ে খেলে, তাহলে হবে। ওটাকেই ম্যাথসের ভাষায় এটা লেখা হয়েছে বাবা। বুঝলি? রেসপন্স কর। এটা হয়েছে? একটু উত্তর দে। আচ্ছা, এবার কয়েকটা বেসিক ডেফিনেশন আছে। এবার তোরা আমায় বল, আমি কি আজকের ক্লাসটা ডেফিনেশন লিখিয়ে নষ্ট করব? না, যেহেতু এতক্ষণ ধরে আমি থিওরি বলেছি, যেটুকু থিওরি আমার অঙ্ক করানোর জন্য দরকার সেইটুকু থিওরি বলে অঙ্ক করাও। বাকি থিওরি নেক্সট দিন বলবে। কি করবো আগে আমাকে সেটা বল। আমি কি আজকে পুরো থিওরি লেখাবো? না, শুধু অঙ্ক এখন হবে না, আমাকে একটু থিওরি বলতেই হবে। আমি কি টোটাল থিওরিটা আজকে বলবো? না, অঙ্ক করার জন্য যেটুকু থিওরি দরকার সেটুকু বলে আমি অঙ্কে যাব। ঠিক আছে, তাহলে বাকি থিওরি কিন্তু নেক্সট দিন করতে হয় বাবা, নাহলে কিন্তু বুঝবে না। ঠিক আছে, তাহলে তোমরা আজকে জাস্ট হেডিং করো ফার্স্ট বলে। এর আগে 5টা ডেফিনেশন আমি ক্রস করলাম। এই 5টা ডেফিনেশন কিন্তু আমি নেক্সট দিন বলবো, তারপর আমি ক্লাস শুরু করব। এই 5টা ডেফিনেশন আমি স্কিপ করলাম, এই 5টা ডেফিনেশন কিন্তু আমি আগে নেক্সট দিন বলবো, তারপরে ক্লাস শুরু করবো। ফার্স্ট হেডিং করো সাম ইম্পর্টেন্ট টার্মস বলে। আমি নাম্বার 6 দিয়ে স্টার্ট করছি, প্রত্যেকে এক পাতা ছেড়ে দেবে। সাম ইম্পর্টেন্ট টার্মস বলে প্রত্যেকে এক পাতা ছেড়ে দেবে। আমি প্রথম 5টা পয়েন্ট ছাড়লাম, ওটা আমি নেক্সট দিন বলবো। আজকে 6 নাম্বার দিয়ে স্টার্ট করছি। সাম ইম্পর্টেন্ট টার্মস বলে নাম্বার 6টা আগে লিখবে। 1 to 5 নেক্সট দিন করাবো, কোনো ছেলে খেলা নয়, প্যাটার্ন অনুযায়ী চলবে। লেখো রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড স্কোয়ার গেমস। রেক্ট্যাঙ্গুলার স্যার কতটা ছাড়বো? পাতা। রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড স্কোয়ার গেম। ঠিক আছে, স্যার কতটা ছাড়তে বললেন? নেটটা একটু কেটে এক গেছে। পাতা, এক পাতা, 1 পেজ, 1 পেজ। আচ্ছা টাকা। আচ্ছা আমাকে বলতো এমনি বেসিক রেক্ট্যাঙ্গেল মানে কি আর স্কোয়ার মানে কি? তাড়াতাড়ি বলতো। রেক্ট্যাঙ্গেল মানে কি আর স্কোয়ার মানে কি রে?
স্কোয়ার মানে চারো সাইড সমান, আর রেক্টেঙ্গেল মানে দুটো সমান, দুটো মানে দুটো দুটো বলতে করে সমান। পারি যে কোয়াড্রিল্যাটারালের দুটো অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারের মধ্যে দুটো অ্যাডজেসেন্ট সাইড যদি ইকুয়াল হয় তাহলে বলি স্কোয়ার, আর যদি অ্যাডজেসেন্ট সাইড দুটো ডিস্টিংক্ট হয় তাহলে বলি রেক্ট্যাঙ্গেল। মানে রেক্ট্যাঙ্গেল মানে লেংথ আর ব্রেথ মানে দুটো মেজারমেন্ট থাকবে, স্কোয়ার মানে একটি থাকবে, একটু উত্তর দে। এবার যখন আমরা ম্যাট্রিক্স পড়েছিলাম বলতো, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কি বুঝতাম আর স্কোয়ার ম্যাট্রিক্স বলতে কি বুঝতাম আমরা একটু বলতো। যখন আমরা ম্যাট্রিক্স পড়েছিলাম রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আর স্কোয়ার ম্যাট্রিক্স বলতে কি বুঝতাম, তাড়াতাড়ি হ্যাঁ লেফট করে যা, সব বাচ্চা লেফট করে যা, সব রো আর রেকর্ডিং কলাম, তো পেয়ে রো আর কলাম আলাদা হলে রেক্টেঙ্গুলার, আর তাহলে সেম হলে স্কোয়ার। সেম বলতে হতো। নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম ইকুয়াল হলে আমরা বলতাম স্কোয়ার ম্যাট্রিক্স, আর নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম নট ইকুয়াল টু হলে আমরা বলতাম রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ইয়েস অর নো রেসপন্স কর ফার্স্ট, তাই তো? একটু উত্তর দে। এবার বলতো আমার ম্যাট্রিক্সের জন্য নাম্বার অফ রো ছিল, নাম্বার অফ কলাম ছিল, বাট এখানে পে অফ ম্যাট্রিক্স দেখতো, এই ম্যাট্রিক্সটার ভালো করে বোঝ, এই ম্যাট্রিক্সটা যদি আমাকে অর্ডার লিখতে দেয় আমি কত লিখবো? এই ম্যাট্রিক্সটার অর্ডার লিখতে দিলে কত লিখবো? 4/3, 4 4 3x4। এবার আমি এটা ম্যাট্রিক্স নয়, আমি কিন্তু পে অফ ম্যাট্রিক্স পড়ছি, আমি ম্যাট্রিক্সের রো কলাম নিয়ে ইন্টারেস্টেড নয়। আর বলতো যদি এই ম্যাট্রিক্সের অর্ডারটা 3x4 হয়, এখানে 3টা কি রিপ্রেজেন্ট করছে আর 4টা কি রিপ্রেজেন্ট করছে? স্ট্র্যাটেজিস। এক্স্যাক্টলি, 3টা হচ্ছে আমার যে ম্যাক্সিমাইজিং প্লেয়ার তার নাম্বার অফ স্ট্র্যাটেজি না? ইয়েস অর নো উত্তর দাও। এখানে 3টা রিপ্রেজেন্ট করছে যেটা আমার ম্যাক্সিমাইজিং প্লেয়ার এ তার নাম্বার অফ স্ট্র্যাটেজি। আর বলতো এই 4টা কি রিপ্রেজেন্ট করছে? যেটা আমার মিনিমাইজিং প্লেয়ার তার নাম্বার অফ স্ট্র্যাটেজি। ইয়েস অর নো উত্তর দাও। বলছে যদি ম্যাক্সিমাইজিং প্লেয়ারের নাম্বার অফ স্ট্র্যাটেজি আর যদি মিনিমাইজিং প্লেয়ারের নাম্বার অফ স্ট্র্যাটেজি সেম হয় তাহলে সেই পে অফ ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কোয়ার গেম। আর কোন গেমের কারেসপন্ডিং যে পে অফ ম্যাট্রিক্স তার ম্যাক্সিমাইজিং প্লেয়ারের স্ট্র্যাটেজি আর মিনিমাইজিং প্লেয়ারের স্ট্র্যাটেজি যদি নট ইকুয়াল হয় তাহলে সেই গেমকে আমি বলবো রেক্ট্যাঙ্গুলার গেম। জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার নেই একটু দাও। কোনো একটা গেম, যে কোনো গেমের কারেসপন্ডিং এ আমি একটা পে অফ ম্যাট্রিক্স পাবো, যে গেমের কারেসপন্ডিং পে অফ ম্যাট্রিক্সের ম্যাক্সিমাইজিং এবং মিনিমাইজিং প্লেয়ারের স্ট্র্যাটেজি নাম্বার সেম তাকে বলবো স্কোয়ার গেম। আর যার জন্য ইকুয়াল হবে না মানে ম্যাক্সিমাইজিং আর মিনিমাইজিং স্ট্র্যাটেজির নাম্বারটা সেম নয় তাকে আমি বলবো রেক্ট্যাঙ্গুলার গেম। এটা কি ক্লিয়ার? রেসপন্স করো, ক্লিয়ার রেসপন্স করবে একটু। তাহলে বলো আমি যে পে অফ ম্যাট্রিক্সটা লিখেছিলাম এটা আমার স্কোয়ার গেম না রেক্ট্যাঙ্গুলার গেম? এটা আমার স্কোয়ার গেম না রেক্ট্যাঙ্গুলার গেম? চলো চলো লেখো, তাড়াতাড়ি বলবো বাবা, ডেফিনেশন গুলো একটু তাড়াতাড়ি বলবো, লেখো। আমি ম্যাথসের ভাষায় লিখছি বলে একটু কিছু টার্ম লিখবো, সেই টার্মগুলো নেক্সট দিন বোঝাবো, চিন্তা নেই, আজকে দরকার নেই। ইন আ টু পার্সন জিরো সাম গেম। এবার আমি জানি তোরা আমাকে এক্ষুনি ছেকে ধরবি যে দাদা এখানে দুটো জিনিস বুঝলাম না, টু পার্সন মানে কি আর মানে টু পার্সন জিরো সাম গেম কথাটার মানে কি। এটা আমি নেক্সট দিন বোঝাবো। বলেছিলাম 5টা টার্ম গ্যাপ দিলাম, 5টা টার্ম গ্যাপ দিলাম, তো এটা কোনো কাজে আপাতত আসবে না। টার্মটাকে মার্ক করে রাখ, এটা আমি নেক্সট ক্লাসে বোঝাবো, কোনো চিন্তা নেই, এটাকে মার্ক করে রাখো আপাতত। তাহলে ইন আ টু পার্সন জিরো সাম গেম if the number of strategies কি লিখলাম স্পেলিং, strategies of the player A is not equals to the number of strategies of the player B, then the game is called a rectangular game. Otherwise it is called a square game.
এইটুকু লেখা হলে একটু বলো আমাকে প্লিজ। এবার 3টে পয়েন্ট লেখাবো, এর মানে কি সেটা অঙ্ক দিয়ে বোঝাবো। এরপর আমি 3টে পয়েন্ট লেখাবো, মানেটা বুঝতে তোমাদের একটু প্রবলেম হবে, এর মানেটা কি সেটা আমি অঙ্ক দিয়ে বোঝাবো। আগে থিওরিটা আমি একটু তাড়াতাড়ি শেষ করি, দেন অঙ্ক দিয়ে আমি ওটা বোঝাবো, ঠিক আছে? আবার বললাম, সেটাকে আমি অঙ্ক দিয়ে বোঝাবো, ঠিক আছে? ছোট্ট ছোট্ট 3টে থিওরি লেখাবো, এই থিওরির মানে কি আমি একটা অঙ্ক দিয়ে বোঝাবো। লেখো। 6 হলো, এবার স্যার 7 লিখ। একবার আগের পেজে দেখাবেন। যাচ্ছি বাবা, 7-এর আন্ডারে 3টে পয়েন্ট লিখবো, 7-এর আন্ডারে 3টে পয়েন্ট লিখবো। একটু তাড়াতাড়ি হাত চালা বাবা, একটু হয়ে তাড়াতাড়ি হাত গেছে চালা। হয়ে গেছে। চলো, নাম্বার 7 দিয়ে লিখবে। 7-এর আন্ডারে 3টে পয়েন্ট লিখবো। 7A, ম্যাক্সিমিন প্রিন্সিপাল। আগে লিখবে, আমি এখন কিচ্ছু বোঝাবো না, আমি এখন কিচ্ছু বোঝাবো না, আমি স্টেটমেন্টটা লেখাবো, এর মানে কি সেটা আমি অঙ্ক দিয়ে বলবো। জাস্ট স্টেটমেন্টটা লিখে নাও জানার জন্য, মানে কি অঙ্ক দিয়ে বোঝাবো। লেখো, ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ the minimum gains, maximize the minimum gains of the player A, of the player A। এর মানে কি সব বোঝাবো, দুঃখ পাওয়ার কিচ্ছু নেই, আগে লিখে নাও। ম্যাক্সিমিন প্রিন্সিপাল মানে ম্যাক্সিমাইজ দা মিনিমাম গেইন অফ দি প্লেয়ার এ। নেক্সট বি, মিনিম্যাক্স প্রিন্সিপাল, মিনিম্যাক্স প্রিন্সিপাল। তাহলে তোরা একটু বুদ্ধি করে বলতো, আগের স্টেটমেন্টে কি চেঞ্জ হবে? ম্যাক্সিমিন ছিল minimizing the loss of, ম্যাক্সিমাইজ মিনিমাম এ, এখানে মিনিম্যাক্স প্রিন্সিপাল কি হবে? minimize the loss of, না, minimize the maximum loss. ম্যাক্সিমাম গেইন, মিনিমাইজ দা ম্যাক্সিমাম গেইন অফ দি প্লেয়ার। বল। বি। চলো, তাহলে মিনিমাইজ দা ম্যাক্সিমাম গেইনস, আচ্ছা ম্যাক্সিমাম গেইনস হবে না, লস হবে, ঠিকই বলছিলি তোরা, অফ দি প্লেয়ার বি। লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাকে স্টার দেবে, লিখবে ম্যাক্সিমিন মিনিম্যাক্স প্রিন্সিপাল, ম্যাক্সিমিন হাইফেন মিনিম্যাক্স প্রিন্সিপাল। লেখো এই স্টেটমেন্টটা, এটা দিয়েই অঙ্ক হবে বাবা। লেখো, দ্য সিলেকশন অফ, এর মানে কি সব অঙ্ক দিয়ে বোঝাবো। দ্য সিলেকশন অফ, দ্য সিলেকশন অফ ম্যাক্সিমিন অ্যান্ড, দ্য সিলেকশন অফ ম্যাক্সিমিন অ্যান্ড মিনিম্যাক্স strategies can be taken by the players A and B is called maximin hyphen minimax principle। এর মানে কিচ্ছু বুঝতে হবে না, সব বোঝাবো। এর মানে কি কিচ্ছু বুঝতে হবে না, সব বোঝাবো। আগে জাস্ট থিওরিটা কমপ্লিট কর, অঙ্ক দিয়ে আমি সব বোঝাবো। নাম্বার 8, this is the last theory, sorry this is the second last theory। 3টে ছোট্ট ডেফিনেশন লিখবো, 3টে ছোট্ট ডেফিনেশন লিখবো, লেখ। এগুলো কিচ্ছু পরীক্ষায় আসবে না, সাদা পেজে লিখে দিচ্ছি, এগুলো জীবনে পরীক্ষায় আসবে না, এগুলো জানতে হয় অঙ্ক করার জন্য। আর আজকে একটা অঙ্ক করিয়েই আমি ক্লাস এন্ড করবো, আজকে ডট 10টা পর্যন্ত ক্লাস হবে, আজকে একটা অঙ্ক করিয়েই আমি ক্লাস এন্ড করবো। চলো হাত চালাও।
যত তাড়াতাড়ি হাত চালাবে তত তাড়াতাড়ি ক্লাস শেষ হবে, যত তাড়াতাড়ি হাত চালাবে তত তাড়াতাড়ি ক্লাস শেষ হবে। চলো লেখো, তিনটে ডেফিনেশন লেখাবো। ফার্স্ট ডেফিনেশন, লোয়ার ভ্যালু অফ আ গেম, লোয়ার ভ্যালু অফ আ গেম, লেখো, the maximin value, the maximin value of a game, the maximin value of a game is called the lower value of the game, is called the lower value of the game and is denoted by v। যেহেতু লোয়ার আছে তাই ভি এর সাফিক্সে একটা ড্যাশ, যেহেতু ভি লোয়ার আছে তাই ভি এর নিচে একটা আন্ডারলাইন, যেহেতু লোয়ার আছে তাই ভি এর নিচে একটা আন্ডারলাইন। নেক্সট 8 বি, আপার ভ্যালু অফ আ গেম, আপার ভ্যালু অফ আ গেম, লেখো, the minimax value of a game is called the upper value, is called the upper value of the game and is denoted by, তাহলে বল ভি এর কোথায় ড্যাশ দেবো? আপার বলেছে, তাহলে এখানে আপার ওয়ার্ডটা প্রেজেন্ট, তাহলে ভি এর কোথায় ড্যাশ দেবো বল তাড়াতাড়ি। ওপরে। চলো লাস্ট ডেফিনেশন, লাস্ট ডেফিনেশন, লাস্ট ডেফিনেশন, লেখো, ভ্যালু অফ আ গেম, ভ্যালু অফ দি গেম, তাকাও, ইন জেনারেল লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু সেম হয় না। ইন জেনারেল কোনো একটা গেমের জন্য লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু অলওয়েজ সেম হয় না। ইন জেনারেল কোনো একটা গেমের জন্য লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু সেম হয় না। যদি এমন কোনো অঙ্ক পাও বা যদি কোনো এমন একটা গেম পাও যার জন্য লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু সেম, যদি এমন কোনো একটা অঙ্ক পাও যার জন্য লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু সেম, তাহলে ওটাকেই বলা হয় স্মল ভি, ওটাকেই বলা হয় স্মল ভি। এই ভিটাই হচ্ছে ভ্যালু অফ দি গেম, দেন স্মল ভি ইজ কল্ড ভ্যালু অফ দি গেম, দেন স্মল ভি ইজ কল্ড ভ্যালু অফ দি গেম, দেন স্মল ভি ইজ কল্ড দ্য ভ্যালু অফ দি গেম। এটা হয়েছে, একটু উত্তর দাও, এটা হয়েছে, একটু উত্তর দাও তাড়াতাড়ি। হয়েছে? এবার কি একটা অঙ্ক দেবো? এবার কি একটা অঙ্ক করাবো? অনেকক্ষণ ধরে তোরা লাফালাফি করছিস বাবা, এবার কি একটা অঙ্ক করাবো বল? বল রে বাবা, এবার কি একটা অঙ্ক করাবো? কোয়েশ্চেন লেখ, একটা ইজি অঙ্ক করাবো, কথা দিলাম একটা ইজি অঙ্ক করাবো, কিচ্ছু চাপের নেই, একটা জালি অঙ্ক করাবো, জালি। লেখ, কোয়েশ্চেন লেখ, এভাবে লেখ। এখানে প্রচুর কিছু লিখেছি, এত কিছু জীবনে লিখতে হয় না। লেখ কোয়েশ্চেন। লেখো,
let us consider the following payoff matrix. Let us consider the following payoff matrix. ম্যাট্রিক্সটা দেওয়া, তাকাবে ভালো করে। এ, আচ্ছা দাঁড়া 1 মিনিট, এখানে বক্স করে দিয়েছে, যেভাবে ইচ্ছে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আগে দেখে নে, তারপর চার্ট বানাবি। এইটুকু আগে লেখো, এবার আমি কোয়েশ্চেন দিচ্ছি। আগে এইটুকু লেখো, এবার আমি কোয়েশ্চেন দিচ্ছি। হয়েছে? একটু উত্তরে লেখা হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, ফাইন্ড নাম্বার 1 ভি স্মল বার, নাম্বার 2 ভি আপার বার, মানে লোয়ার ভ্যালু অফ দি গেম, আপার ভ্যালু অফ দি গেম, আর নাম্বার 3 স্মল ভি ইফ এক্সিস্ট। এটা হচ্ছে কোয়েশ্চেন। আগে তাকাও বাবা, এটা বুঝেছো কিনা, আগে তাকাও এটা বুঝেছো কিনা, তারপর তো অঙ্ক করবো। এটা বুঝেছো কিনা আগে বলো, কোয়েশ্চেনটাকে দেখো যে কি বার করতে বলেছে, তারপর আমি ক্লাসিফিকেশনে আসছি। কি বার করতে বলেছে আগে এটা বোঝো, তারপর ক্লাসিফিকেশনে আসছি বাবা। এটা হয়েছে? একটু বলো হয়েছে? লেখার লেখো। এবার অ্যান্সার যারা বুঝতে পারবে মিনিটে 2টো করে অঙ্ক সলভ হবে, যারা বুঝতে পারবে মিনিটে 2টো করে অঙ্ক সলভ হবে। লেখো, গিভেন পে অফ ম্যাট্রিক্স ইজ, গিভেন পে অফ ম্যাট্রিক্স ইজ, জাস্ট 3টে স্টেপ মাথায় রাখতে হয়, অঙ্ক শেষ। গিভেন পে অফ ম্যাট্রিক্স ইজ, তাই পে অফ ম্যাট্রিক্সটাকে কমন লিখছি, একদম আর লিখছি না আমি কষ্ট করে। আমি পে অফ ম্যাট্রিক্সটাকে, ও কমন তো নেওয়া যাবে না, ধর এ কমন নেওয়া যায় এখানে? হ্যাঁ স্যার, কপি করুন। কপি তো হয় না এখানে, কপি হবে এই যে কপি, তারপর পেস্ট কি করে করবো? একটু স্লাইড করে পেস্টের অপশন আসবে তাহলে। হ্যাঁ স্লাইড করুন একটু, তাহলেই পেস্টের অপশন আসবে। কি করব? এই কেউ কি জানিস কপি কি করে করে? স্যার হয় না মনে হচ্ছে, আগের দিন অয়ন স্যারও ট্রাই করছিলেন, কপি এই দেখ, হচ্ছে কিন্তু পেস্ট করা যায় না। কপি তো হলো, কপি তো করে দিলাম আমি। নাহলে স্যার ওটা যদি সরানো যায় তাহলে এদিকে চলে দিই। হ্যাঁ স্যার এটাকে যদি সরানো যায় তাহলে টেনে ওইটাকে একটু মুভ করে দেখুন স্যার। হ্যাঁ, এসে গেছে? হয়ে যাবে। হ্যাঁ স্যার, ও আচ্ছা, তাহলেই চলে আসে। হায় রে, আমি তো, ও থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, বাঁচিয়ে দিলি আমায় রে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, চলো তখন আপনাকে চলো, এটা হয়েছে। এবার অঙ্ক করার ফার্স্ট রুল দেখো, স্টেপ 1 আমি লেখাবো না, আমি জাস্ট মুখে বলবো যে এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1টা তোমরা খুঁজবে, আমি জাস্ট বলবো এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1টা হচ্ছে, তুমি আগে প্রত্যেকটা রো দেখো, তুমি আগে প্রত্যেকটা রো দেখো, ভালো করে বুঝো, তারপরে তুমি লেখাবো। সবাই আগে রো দেখো। আচ্ছা বলো তো, এই রো এর সবথেকে ছোট্ট এলিমেন্টটা কোনটা?
এই রোয়ের ফার্স্ট রোয়ের সবচেয়ে ছোট্ট এলিমেন্ট কোনটা তাড়াতাড়ি? ফার্স্ট রোয়ের সবচেয়ে ছোট্ট এলিমেন্ট কোনটা? -5 এ শিওর তো? শিওর বলছিস তো? তো বলছে যেটা সবচেয়ে ছোট্ট এলিমেন্ট তাকে তুমি, এক মিনিট, যেটা সবচেয়ে ছোট্ট এলিমেন্ট সেটাকে তুমি সার্কেল করো। এই প্রত্যেকটা রোয়ের যেটা সবচেয়ে ছোট্ট এলিমেন্ট তাকে তুমি সার্কেল করো। তাহলে বলো তো ফার্স্ট রোয়ের ক্ষেত্রে কাকে সার্কেল করবো তাড়াতাড়ি? ফার্স্ট রোয়ের ক্ষেত্রে কাকে সার্কেল করবো তাড়াতাড়ি? হ্যাঁ? -5 -5। দাঁড়া, তো কালার মিলে যাবে আবার ধরুন। সেকেন্ড রো এর জন্য কাকে সার্কেল করবো বলো? সেকেন্ড রো এর জন্য কাকে সার্কেল করবো বাবা একটু বলো? 4 সবচেয়ে কম 4। থার্ড রো এর জন্য সবচেয়ে মানে সার্কেল কাকে করবো? -5 পাশে লিখবি এখানে রোমিন, পাশে লিখবি এখানে রোমিন। এবার ভ্যালুগুলো বসা, রোমিনের ভ্যালুগুলো বসা। ভ্যালুগুলো বসালে কত পাচ্ছিস বাবা? -5, তারপর 4, তারপর -5। দেখ তো বাবা এটা কি আসছে, রেসপন্স কর। এটা কি আসছে একটু রেসপন্স কর বাবা। ক্লিয়ার? প্লিজ Yes, বলো sir. ক্লিয়ার। নিচে স্যার লেখো আরেকবার বুঝাবেন স্যার, রোমিনটা কি করে এলো? প্রত্যেকটা রোয়ের রো মিন লিখেছি মানে প্রত্যেকটা রোয়ের যে মিনিমাম ভ্যালু তাকে সার্কেল করো। প্রত্যেকটা রোয়ের যে মিনিমাম ভ্যালু তাকে সার্কেল করো। সিম্পল আচ্ছা ফান্ডা। আচ্ছা, মিনিমাম ভ্যালুগুলোকে সার্কেল করতে হবে। দেখো ফার্স্ট রো এর ক্ষেত্রে মিনিমাম ভ্যালু -5 তাকে সার্কেল করেছি। সেকেন্ড রো এর ক্ষেত্রে মিনিমাম ভ্যালু 4 তাকে সার্কেল করেছি। থার্ড রো এর ক্ষেত্রে যেটা মিনিমাম ভ্যালু তাকে -5 তাকে সার্কেল করেছি। ক্লিয়ার? উত্তর দাও। তাহলে তুমি বলো এখানে যদি রো মিন হয় এখানে আমি কলামের পাশে কি লিখবো, কোন ওয়ার্ডটা লিখবো? তার মানে বল এখন আমি কি করব, প্রত্যেকটা কলামের কোন এলিমেন্টকে বক্স করব? প্রত্যেকটা কলামের কোন এলিমেন্টকে বক্স করব তাড়াতাড়ি? ম্যাক্সিমাম। তাহলে বল ফার্স্ট কলামের ক্ষেত্রে ম্যাক্সিমামটা কোনটা তাড়াতাড়ি? 5 বক্স। সেকেন্ড কলামের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোনটা তাড়াতাড়ি বাবা? 5 থার্ড কলামের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোনটা তাড়াতাড়ি? 1 4 হ্যাঁ, 4, sir. নোবেল দেবো, নোবেল। 4 সরি ফোর্থ কলামের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোনটা? 20 তাই এই ভ্যালুগুলোকে জাস্ট লিখে দে, ভালোবেসে এই ভ্যালুগুলোকে লিখে দে। তাহলে লিখতে পারি এখানে 5, 5, 4, 20। আগে উত্তর দাও বাবা, এইটুকু ক্লিয়ার কে উত্তর দাও বলো বাবা, এটা কি ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার এবার বলছি এই যে রোমিন গুলো, এই রোমিন গুলোর মধ্যে এই যে রোমিনের ভ্যালুগুলো, এই রোমিনের ভ্যালুগুলোর মধ্যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম? এই রোমিনের যে ভ্যালুগুলো এর মধ্যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম? 4 তো এটা হচ্ছে আমার লোয়ার ভ্যালু অফ দি গেম। এটা হচ্ছে আমার লোয়ার ভ্যালু অফ দি গেম। এটা হচ্ছে আমার লোয়ার ভ্যালু অফ দি গেম। মানে এই যে তোমরা যে মিনিমাম গুলো বার করেছো তার ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে আমার ভি বার, মানে ভি নিচে বার। এটা বোঝা গেছে? একটু উত্তর দাও। হয়েছে? তাহলে তোমরা বলো কলাম যে ম্যাক্স গুলো এর কোন ভ্যালুকে নেব? কলামের যে ম্যাক্সিমাম গুলো এর 4. মধ্যে কোনটা নেব? মিনিমাম। মিনিমাম। মিনিমাম কোনটা? 4. তাহলে ভি ক্যাপিটাল বার এটা 4। দেখো তো বাবা আমার দুটো অ্যান্সার হয়ে গেছে। তোমরা নিজেরা বলো আমার কি দুটো অ্যান্সার হয়ে গেছে তাড়াতাড়ি? Sir. কি সবসময় সেম হবে? বাবা সবসময় সেম হবে মানে নেই। কি বলেছি? যদি সেম হয়। সবসময় যে সেম হবে এমন কোনো মানে নেই, যদি সেম হয়। যদি সেম হয় তখনই আমি ভি পাবো। দেখ তাই লিখেছি পাশে ইফ এক্সিস্ট। কথাটা বোঝা গেছে কিনা একটু বল, কথাটা বোঝা গেছে কিনা একটু বলবি বাবা। ঠিক আছে চলো তাহলে আমি লিখছি, এবার অ্যান্সার লেখার প্যাটার্নটা দেখবে। তাহলে লিখছি নাও ভি সাফিক্সে বার নিচে বার, তার মানে বল এটা লোয়ার ভ্যালু না আপার ভ্যালু অফ দি গেম? বি এর নিচে লোয়ার ভ্যালু লোয়ার ভ্যালু। এর ডেফিনেশনটা লেখো বাবা। ডেফিনেশনটা লেখা হয় ম্যাক্স আই সেকেন্ড ব্র্যাকেট মিন জে এ আই জে।
ঠিক আছে, এর মানেটা কি, হঠাৎ করে এই নোটেশনটা কেন ইউজ করলো এটা আমি বুঝিয়ে দিই। হঠাৎ করে এই নোটেশনটা কেন ইউজ করলো এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আগে আমাকে বলতে হবে এই যে পজিশনটা, ভালো করে দেখা, এই 5 -5 এর পজিশনটা কি রে, তাড়াতাড়ি। -5 এর পজিশনটা কি, তাড়াতাড়ি বল। বল রে। A11 B1 B1 বাবা, আমি এ ম্যাট্রিক্সের রেসপেক্টে A11 বলতে পারি, সেটা বল। হ্যাঁ তাহলে বল 3 এই এলিমেন্টের পজিশন, তাড়াতাড়ি। A12 A12 1 এই এলিমেন্টের পজিশন, A13 আর 20 এই এলিমেন্টের পজিশন। A14 আচ্ছা বাবা দেখ তো, এই যে A11 A12 A13 A14 এর মধ্যে এটাকে যদি আমি ইন জেনারেল AI যে দিয়ে লিখি, কোন এলিমেন্টটা ভ্যারি করছে, আইটা ভ্যারি করছে না যেটা ভ্যারি করছে? যেটা যে। তাই দেখ আমি এবার এই যে চারটে এলিমেন্ট, এর আমি কোন এলিমেন্টটাকে নিয়েছি, মিনিমামটাকে না ম্যাক্সিমামটাকে? স্যার মিনিমামটাকে। তাহলে দেখ আমার এখানে লেখা মিনিমাম কার ওপর সামেশনটা ভ্যারি করছে, জের ওপর AI যে, মানে এই যে AI যেগুলো যেখানে জের ওপর ভ্যারি করছে মানে আই ফিক্সড, তার মিনিমাম এলিমেন্টটাকে নিয়েছি, বোঝা গেছে, যার ভ্যালুটা -5 হয়েছে। আগে এটা বল, আগে এটা বল, এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার আর একবার বলবেন স্যার, আর একবার বলুন। আমি বলছি এই যে এলিমেন্টস গুলো লিখেছি বাবা, এর পজিশন এরকম তো, আগে সেটা বল। হ্যাঁ তা এখানে বল আইটা ভ্যারি করছে না যেগুলো ভ্যারি করছে, আগে আমাকে এটা বলতো। যেগুলো যেগুলো ভ্যারি করছে, তাহলে এই যে যেগুলো ভ্যারি করছে তার আমি কোন ভ্যালুগুলোকে নিয়েছি, মিনিমামটাকে নিয়েছি না ম্যাক্সিমামটাকে নিয়েছি, বল ম্যাক্সিমামটাকে। বাবা। কোন ভ্যালুগুলোকে নিয়েছি বাবা? মিনিমামকে। ও Minimum। হ্যাঁ মিনিমাম। এখানে মিনিমাম যেটা ভ্যারি করছে ওভার যে AI যে, বোঝা গেছে, সেটা উত্তর দে আগে। হ্যাঁ 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 স্যার এবার বুঝতে তো এই যে ভ্যালুগুলো এলো, এই যে ভ্যালুগুলো এলো মানে কি, -5 4 -5 এর কোন ভ্যালুকে নিয়েছি, এই তিনটের কোনটাকে নিয়েছি আমরা? ম্যাক্সিমামটাকে। তাই আগে ম্যাক্স। এটা বোঝা গেছে কিনা বল বাবা, বোঝা গেছে, উত্তর দে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে বলতো অ্যান্ড ভি মাথায় বার, তাহলে এটা আমরা কি লিখবো বুদ্ধি করে, ভি মাথায় বার, তাহলে এটাকে আমরা কি লিখবো বুদ্ধি করে বল দেখি। মিন মিন যে নিচে যে লিখবো। ভিতরে ম্যাক্স Max। আই AI যে বাবা এর ভ্যালুটাও কত আসছে, করেছিস তো, এর ভ্যালুটাও কত আসছে, 4। তাহলে এই অঙ্কে আমার ভি স্মল বার মানে লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু সেম বেরোলো, লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু সেম বেরোলো। তাহলে বলতো আমার স্মল ভির ভ্যালুটা কত রে বাবা, যদি লোয়ার ভ্যালু আপার ভ্যালু দুটোই 4 হয় তাহলে স্মল ভি এর ভ্যালুটা কত রে বাবা, বল। আচ্ছা এবার এরপর আচ্ছা একটা, স্যার অঙ্কগুলোয় কি ওই কথাটা লিখিয়ে দিতে হবে, ওই যে নাও বলে যেটা? না বাবা এইখানে এই বক্সটা কিচ্ছু করতে হবে না, আমি এখানে যেটুকু লিখেছি এটুকু করতে হবে। এবার আমি এখানে নোট বলে একটা কথা লিখবো, ওই কথাটা লিখবে, ওটা আমি নেক্সট দিন শেখাবো। নোট বলে একটা কথা লিখবো, ওটা লিখবে, ওটা আমি নেক্সট দিন শেখাবো। আচ্ছা বলতো এই বক্সের মধ্যে মানে এই যে পে অফ ম্যাট্রিক্স এর মধ্যে অলওয়েজ না, এই অঙ্কের জন্য এমন কি কোনো পয়েন্ট পেয়েছিস, মানে এমন কি কোনো প্লেস আছে যেখানে সার্কেল আর স্কোয়ার দুটোই প্রেজেন্ট, এমন কি কোনো পজিশন পেয়েছিস? পজিশনে দাঁড়া বলতে দে, পজিশন বলেছি বেটা, ভ্যালু নয়। এমন কি কোনো পজিশন পেয়েছিস যে পজিশনে সার্কেল আর স্কোয়ার দুটোই প্রেজেন্ট? A23 A23 নয়, A2B3, A2B3 উত্তর দে। এমন পজিশন পেয়েছিস যেখানে সার্কেল আর স্কয়ার দুটো, এটা কোনটা? A2B3 তো। তো ওই পয়েন্টটাকে বলা হয়, তো ওই পয়েন্টটাকে বলা হয় স্যাডেল পয়েন্ট, ওই পয়েন্টটাকে বলা হয় স্যাডেল পয়েন্ট। লেখো হেয়ার, নোট বলে লিখবে, হেয়ার দা
point A2, B3, A2, B3 is called a saddle point. Is called a saddle point. নেক্সট দিন আমি স্যাডেল পয়েন্টের ডেফিনেশন দিয়ে দেবো। বলছি একবার বোঝাবেন, আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য বের হয়ে গেছিলাম। অর্ক কিছুই বলিনি, আমি বলেছি প্রত্যেকটা রোয়ের মিনিমাম ভ্যালুগুলোকে লিখবো, তারপর যে ভ্যালুগুলো আসছে তার ম্যাক্সিমামটাকে লিখবো, সেটাই হচ্ছে ভি এর লোয়ার ভ্যালু। কলামের ক্ষেত্রে প্রত্যেকটা কলামের ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে লিখবো, যেগুলো পাবো তার মিনিমামটাকে নেবো, সেটা হচ্ছে ভি এর মাথায় বার মানে আপার ভ্যালু। তো এই দুটো যদি ইকুয়াল হয় সেটাই হচ্ছে ভ্যালু অফ দি গেম। আমাকে এই তিনটেই দেখ বার করতে দিয়েছিল। তো তারপর আমি বললাম এই এই পে অফ ম্যাট্রিক্স এর মধ্যে এমন কি কোনো পজিশন আছে যেখানে সার্কেল আর স্কোয়ার দুটোই প্রেজেন্ট? এমন কি কোনো পজিশন আছে যেখানে সার্কেল আর স্কোয়ার দুটো প্রেজেন্ট? তো তোদের বন্ধুরা বললো হ্যাঁ আছে, এই ফোরটা মানে A2, B3। তো এই পয়েন্টটাকে বলা হয় স্যাডেল পয়েন্ট। কথাটা বুঝলি আগে সেটা বল। স্যার কথাটাকে বলো। একবার বক্সে দেখালেন, আবার একবার এই নাও বলে লিখে ওইভাবে। বাবা বক্সের মধ্যে পাশে লিখতে হয় আর এটাও লিখতে হয়, অঙ্ক করার নোটেশন এটা, সেটাই লিখলাম বাবা। একটা অঙ্ক পরীক্ষায় দিলে আমি কিভাবে লিখবো সেটা দেখালাম আমি। তুই যে এই অ্যান্সারটা ডাইরেক্ট ফোর লিখলি, কি করে লিখলি? তুই পাশের এই রাফটা না করলে ফোরটা লিখতে পারতিস বাবা? আমার তো মনে হয় না লিখতে পারতিস। স্যার বলো বলো। স্যার বলছি ওখানে যে A11 A12 ওগুলো কি নোট করতে হবে নাকি না জাস্ট মানে বোঝার জন্য ওটা এই যে না, এই এই সাইডে অ্যান্সারটা পুরো তোমায় লিখতে হবে, এই পুরোটা তোমার অ্যান্সার, এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা তোমার অ্যান্সার। অর্ক না বুঝেছো? এইটা বলছি না স্যার, তার আগের মানে স্লাইড মানে এই দিকের যে না, এটা কপি করা দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য রাফ, এটা জাস্ট রাফ অর্ক। তখন এটা লেট রাফ হয়ে গেছিলাম ছিলাম না এখানটা। না, এটা রাফ, বলে দিলাম এটা রাফ। আজকের ক্লাস শেষ, নেক্সট ক্লাসে কয়েকটা ডেফিনেশন লেখাবো আর কয়েকটা ক্লাসিফিকেশন লেখাবো, তাহলে আমার ফার্স্ট এক্সারসাইজটা শেষ হবে। তোমাদের নেক্সট ক্লাস স্যাটারডে মর্নিং এ আমি ক্লাস দেবো। তোমাদের নেক্সট ক্লাস স্যাটারডে মর্নিং এ ধরে রাখো অ্যাট অ্যারাউন্ড 12:30 PM আমি ক্লাস নেবো, বলে দিলাম। অ্যাট অ্যারাউন্ড 12:30 PM আমি ক্লাস নেবো স্যাটারডে। ওকে, চলো ক্লাস এখানেই এন্ড করলাম, বাই।